আচ্ছা, আজকে আপনাদের শীটটা ভালো মতো ক্রিয়েট করতে পারি নাই। বলতে গেলে আগে যে শীট গুলো সুন্দর মতো ডিজাইন করা ছিল, কাস্টমাইজ করা ছিল, তো সেটা আজকে ভালো মতো করতে পারিনি। সমস্যা নাই, আমি দিয়ে দিব আপনাদের, বা যেভাবে আছে এইভাবেই বুঝে নিলে হয়ে যাবে। ঠিক আছে? তো কেউ জুমের চ্যাট বক্সে একটু বলেন যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস শোনা যাচ্ছে কিনা। স্যার একদম স্যার একদম ক্লিয়ার। ক্লিয়ার না? তো শীটটা আগের জি মতো স্যার। সুন্দর মতো কাস্টমাইজেশন করতে পারি নাই, একটু প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছে দিনকাল, তো এই কারণে তার মতো ক্রিয়েট করা হয় নাই। তো আজকে আমরা শিখবো হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট আমরা শিখবো। তো কিছু কিছু ক্লায়েন্ট আমাদের আসবে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে চায়। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে ক্লায়েন্টরা যে গুগলে অ্যাড রান করে, ওই অ্যাডের মাধ্যমে কিরকম সে রেজাল্ট পাচ্ছে, বা তাদের ওয়েবসাইট থেকে কিরকম কাস্টমার সেখানে যাচ্ছে, অ্যাপ্রুভার করতেছে বা বিগিন চেক আউট করতেছে বা পারচেস করতেছে, সেটা তারা ট্র্যাক করতে চায়। এমনিতে এর আগে যে ট্র্যাকিং গুলো শিখেছি সেগুলো কি নর্মালি আমাদের ফেসবুক থেকে যারা আসে বা আমাদের যে ওয়েবসাইট থেকে অর্গানিক ভাবে যারা যায় সেগুলো আমরা ট্র্যাকিং শিখেছি। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি গুগল অ্যাডস এর রান করেছি এবং এই অ্যাডস এর মাধ্যমে আমার যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেগুলো আমি ট্র্যাকিং করতে চাই। তো এটাই হচ্ছে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এবং এটা ব্রাউজার সাইট করা যায় এবং সার্ভার সাইডও করা যায়। তো তার জন্য আমাদের একটা প্র্যাকটিস পারপাসের জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে, এটা তো ক্লায়েন্টেরই থাকবে, আমরা আমাদের প্র্যাকটিস করার জন্য একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা যদি আমাদের শিটটাতে যাই, শিটটাতে বলছে যে তুমি একটা এটা আগেই বলতেছি যে শিটটা সুন্দর মতো সাজানো হয় নাই, কাস্টমাইজ করা হয় নাই। তো এটা এইভাবে একটু দেখে নিয়েন, আগের গুলো তো ভালো ছিল। তারপর আমি সময় পেলে এটা সুন্দর মতো সাজিয়ে দিব। সেখানে কি বলছে যে ক্রিয়েট এ গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে কোন লিঙ্কের মধ্যে? ads.google.com। তাহলে আমরা এখানে সার্চ করি যে ads.google.com, লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা যেহেতু নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমরা স্টার্ট নাও তে ক্লিক করে দেব। স্টার্ট নাও তে ক্লিক করার পর আপনাদের এখানে যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। কিন্তু আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো শো করতেছে। তো আপনিও যখন ক্লায়েন্টের থেকে অনেকগুলো অ্যাক্সেস নেবেন তখন আপনারও এখানে অনেকগুলো শো করবে। কিন্তু এখানে দেখেন লেখা আছে কি যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো আপনাদের ক্ষেত্রে যখন এটা ক্রিয়েট করবেন না বা নতুন একটা জিমেইল থাকবে, তখন সেই ক্ষেত্রে এখানে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট লেখাটা পাবেন। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এবং একটা জিমেইলের মাধ্যমে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। দেখেন আমার একটা জিমেইলের মাধ্যমে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এই জায়গায়। তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আপনি একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আর এরপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বা এই অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকতে, অর্থাৎ গুগলের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এটাতে হয়তো বা একটু আপনাদের নেট প্রবলেম যদি হয় তাহলে একটু সময় নেবে। তো এটা টেনশন করার কিছুই না। বর্তমান তো বুঝতেই পারতেছেন যে ঘূর্ণিঝড়ের কারণে নেট কানেকশন সবারই প্রবলেম। তো একটু ধৈর্য সহকারে এই কাজগুলো করবেন। এখন এখানে বলতেছে যে তুমি কি অ্যাকাউন্ট মানে ক্যাম্পেইন তৈরি করতে চাও। আমরা তো এখানে ক্যাম্পেইন আপাতত তৈরি করব না, আমরা কি চাচ্ছি যে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে এখানে নিচে দেখেন লেখা আছে যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, আমরা স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করে দেবো। যে আমাদের এখন ক্যাম্পেইন আমরা তৈরি করব না, আপাতত আমরা কি করতে চাই, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই। ক্লিক করার পর আমাদের এখানে লোকেশন দিয়ে দিব। আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য তৈরি করতেছি, বাংলাদেশ থেকে তৈরি করতেছি। তাহলে যে দেশ থেকে তৈরি করা হবে
সেই দেশের লোকেশন আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। ক্লায়েন্টের জন্য যদি তৈরি করেন তাহলে ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রি আমরা দিয়ে দিব। এরপর আমাদের টাইম জোন কি, টাইম জোন অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে, আপনাদের দিতে হবে না। যখন আপনি কান্ট্রি এখানে দিয়ে দিবেন তখন টাইম জোন অটোমেটিক্যালি এখানে যে কোনো একটা নিয়ে নিবে আপনার দেশ অনুযায়ী। এরপরে কি কারেন্সি, কারেন্সি আমরা কি ইউএসডি দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটে যেহেতু কারেন্সি ইউএসডি, ইউএসডি দিয়ে দিলাম। এরপর বলতেছে এখানে কি যে আমরা এটা নো দিয়ে দিব, প্রথম যে অপশনটা আছে এটা আমরা নো দিয়ে দিব, আর তারপরেরটা যেটা আছে এটা ইয়েস দিব। তারপরেরটা বোঝাচ্ছে কি যে তুমি গুগল অ্যাডস থেকে যদি কোনো আপডেট আসে বা গুগল অ্যাডস এর যদি কোনো তুমি টিপস চাও তাহলে এখান থেকে তুমি এটা ইয়েস দিয়ে দিতে পারো। অনেক সময় আমরা যখন ক্যাম্পেইন তৈরি করি, ক্যাম্পেইন তৈরি করার পর আমাদের মেইলের মধ্যে সাজেস্ট করে যে তুমি এটা এটা করলে তোমার ক্যাম্পেইনটা পারফর্ম করবে একটু, এরকম কিছু একটা তারা টিপস দেয়। তো সেক্ষেত্রে এটা আমরা টিপস দিয়ে দিলাম, যদি তাদের ভালো কিছু মনে হয় তারা আমাকে মেইলের মধ্যে জানাবে, দিয়ে সাবমিট করে দিব। এটা যে ইয়েস দিতে হবে এমনটা না, আপনি চাচ্ছেন যে টিপস আমি নিব না, তাহলে এখানে নো দিয়ে দিবেন, যে আমার কোনো মেইলের দরকার নাই বা কোনো অফারের দরকার নাই। তো এটা হচ্ছে কি একটা সার্ভে, এখানে আপনি ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি ইয়েসই দিই, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমার একটা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। এখন যদি আমি এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো আমার এখানে একটা জিমেলের মাধ্যমে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতেই পারে, হতে পারে এখানে আমার 20-30টা অ্যাড অ্যাকাউন্ট আছে। কিন্তু আমার যদি এই একটা অ্যাড অ্যাকাউন্টের দেখবেন প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের আলাদা আলাদা কিন্তু একটা আইডি থাকে। যেমন আমি যখন এটা ক্রিয়েট করলাম এটার জন্য নতুন একটা আইডি দেওয়া হয়েছে যেটা লাস্টে আছে কি 1249। তো আমার আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলোর প্রতিটার কি আলাদা আলাদা করে নাম্বার আছে। তো এখানে যদি আমার 10-12টা যদি থাকে বা 20-30টা যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, বা ক্লায়েন্টের যখন আমি অ্যাক্সেস নিব তো এখানে তো আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তাই না? তো এই নাম্বার চিনে আমি কিভাবে বুঝবো যে এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্লায়েন্টের, এটা ইউএসএ এর ক্লায়েন্ট, এটা জার্মানির ক্লায়েন্ট, এটা কানাডার ক্লায়েন্ট, এটা আমি বুঝবো কিভাবে? এতগুলো তো নাম্বার আমাদের মুখস্থ করে রাখার কোনো প্রয়োজনই আসে না, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের যে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে পারি যেটা আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা টুলস এন্ড সেটিংসে গিয়ে প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব, যেন আমরা আমাদের এটা খুব তাড়াতাড়ি খুঁজে পাই বা এটা চিহ্নিত করতে পারি যে আমাদের এটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আর ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন এবং তার যদি অ্যাড অ্যাকাউন্টে কোনো নাম না থাকে, শুধুমাত্র নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনি তার এটা চেঞ্জ করে দিতে পারবেন, এক্ষেত্রে সে কিছুই বলবে না, কারণ এটা আপনার বুঝার স্বার্থে আপনি এটা চেঞ্জ করে দিচ্ছেন। আর এই যে আমরা অ্যাড অ্যাকাউন্টের এখন নামটা দিব, এই অ্যাড অ্যাকাউন্টের নামটা যখন তখন আপনি চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমি একবার চেঞ্জ করলাম আর চেঞ্জ করতে পারবো না বা এটা ফিক্সড হয়ে থাকবে, এরকমটা না। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে কি অ্যাকাউন্ট নেম, আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, ধরে নিলাম আমি নাম দিলাম কি ব্যাচ 6। আর ক্লায়েন্টের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ক্লায়েন্টের জন্য এখানে ক্লায়েন্টের নাম দিতে পারেন, অর্থাৎ ক্লায়েন্ট তো আপনাকে মেসেজ দিবে, হয়তোবা সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে হোক আর হচ্ছে তার মেসেঞ্জারে হোক আর ফাইবারে হোক, তো তো তার নাম শো করবে, তাহলে তার নামটা দিয়ে দিতে পারেন। নামটা দেওয়ার পর এখানে আপনি লিখে দিতে পারেন যে সে কোন দেশের ক্লায়েন্ট, ইউএসএ বা ইউকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অথবা তার যদি ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটের নামটা যদি দেন সেটাও দিতে পারেন। ওয়েবসাইটের নামটা দিলেই হয়তোবা বেটার হবে, কারণ তার যখন আপনি কাজ করবেন তখন তার ওয়েবসাইট নিয়ে কিন্তু অনেক স্টাডি করবেন বা আপনি অনেক ঘাটাঘাটি করবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনার মনে থাকবে যে এই ওয়েবসাইটটা আমার ওই ক্লায়েন্টের জন্য, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি ওয়েবসাইটের নামটা দিয়ে হয়তোবা তার কান্ট্রিটা দিয়ে দিতে পারেন ব্র্যাকেটের মধ্যে। এটা আপনার মতো করে আপনি যেভাবে চিহ্নিত করতে পারেন সেভাবে এটা দিবেন। মানে আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নাই, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি একটা রিলোড দিই দেখবেন যে এখানে আমার এই নাম্বারের পাশে ব্যাচ 6 লেখাটা চলে আসবে। তো পরবর্তীতে যখন আমি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে যাব তখন আমি দেখতে পাবো যে আমার কোন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি যাব, আর এটা আমি চিহ্নিত করতে পারবো।
যেমন আমার এখানে দেখেন লেখা চলে আসছে কি ব্যাচ 6। এখন আমি এটা মনে করেন কেটে দিলাম, আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ, কেটে দিলাম, বা সামহাও এটা আমার কেটে গেছে। তো এখন আমি কিভাবে ঢুকবো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে? তাহলে আমাদের এখানে আবার সার্চ করতে হবে যে ads.google.com লিখে এন্টার দিব আমরা। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করি, যেটা হলো কি, যে আমি একটা আপনাকে ইউআরএল দিলাম, সেটা হলো কি ads.google.com। আমরা অনেকে করি কি, যে এই জায়গায় এসে সার্চ করি, এই জায়গায়। তো আজকে থেকে আমি আপনাকে ইউআরএল দেই আর বা কোনো কিছু সার্চ করতে বলি, আর যেটাই বলি না কেন, সবসময় উপরের যে সার্চ বারটা আছে এই জায়গায় সার্চ করবেন। এবং এখানে দেখেন আমি লিখলাম কি ads.google.com, লেখার পর নিচে দেখেন অনেকগুলো আমাকে সাজেস্ট করতেছে। আমরা এগুলোতে ক্লিক করব না, কোনোটাতেই ক্লিক করব না। আমার যেটাই আমি সার্চ করতে চাই সেটা এখানে লিখবো, লেখার পর কিবোর্ডের যে এন্টার বাটন আছে সেটা আমরা এন্টার দিলেই আমার জায়গা মতো আমরা চলে যাব। তো তাহলে আমরা ads.google.com দিলাম, দেওয়ার পর এই জায়গায় আসলো, আমরা এখন সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমার যে জিমেইলটা আছে, আমার জিমেইলের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে অথবা যতগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া আছে সবগুলো আমার এখানে শো করতেছে। তো আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টটার নাম দিয়ে না রাখতাম তাহলে তো কি বুঝতে পারতাম যে আমার কোনটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম বা কোনটার মধ্যে আমি ঢুকতে চাই? তাহলে যখন আমরা ads.google.com লিখে সার্চ করি তখন আমাকে এখানে গুগল বলতেছে যে তোমার এই জিমেইলের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তুমি কোন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যেতে চাও? তাহলে এখান থেকে আমরা যেটা তৈরি করলাম সেটাতে আমরা চলে যাই। যে আমাদের নাম কি ছিল? আমাদের ওটার নাম ছিল যে ব্যাচ 6 ছিল, তাই না? আচ্ছা, মেবি এটা নামটা মেবি আপডেট হতে একটু সময় লাগবে, এটাই হতে পারে। তাহলে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম, বা এটা আমরা যদি লিঙ্কটা কেটে দিই, কেটে দিয়ে কিভাবে আসতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখে নিলাম যে এটাই আমাদের ব্যাচ 6। ঠিক আছে, নামটা আপডেট হতে একটু সময় নেবে। তো এটা কোনো বিষয় না। এখন আমাদের এটা হলো কি অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। বা ক্লায়েন্টের যখন অ্যাড অ্যাকাউন্ট দিবে তখন আপনাকে বলবে কি যে আমি তার কি করতে চাই, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে চাই। তখন আপনাকে কি বলতে হবে ক্লায়েন্টকে, যে তুমি তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও আমাকে। তো এই অ্যাক্সেস কিভাবে দিবে? অ্যাক্সেস দেওয়ার জন্য এটা শিখে রাখেন, টুলস এন্ড সেটিংসে যাবে, এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবে। ক্লায়েন্টকে, অনেক ক্লায়েন্ট আছে কি যে সে জানে না কিভাবে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে গাইড করতে পারেন যে তুমি টুলস এন্ড সেটিংসে যাও, টুলস এন্ড সেটিংস থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাও। এরপরে ওইখানে একটা প্লাস বাটন দেখতে পাবো, সে জায়গায় ক্লিক করো। ক্লিক করার পর আমার যে ইমেলটা তোমাকে দিচ্ছি সেই ইমেলটা তুমি এই জায়গায় দিয়ে দাও। ঠিক আছে, মনে করেন এখানে একটা ইমেল দিয়ে দিলাম, এটা মনে করেন আপনার ইমেল, ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট এই জায়গায় ইমেলটা দিয়ে দিবে। দেওয়ার পর এখানে কি করবেন, যে তাকে বলবেন যে তুমি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দাও। বা অনেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে ভয় পায়, তাহলে বলবেন যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দাও, সমস্যা নাই। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে জাস্ট সেন্ড ইনভাইটেশনে যদি ক্লিক করে তখন আপনার মেইল চেক দিবেন, মেইলে দেখবেন যে তার অ্যাক্সেস আপনার কাছে চলে আসছে। মেইলে একটা অ্যাক্সেস আসবে, সেটা রিসিভ করলেই আপনার এই জিমেলের আন্ডারে, যেটা আমরা একটু আগে দেখলাম ads.google.com, যখন আপনি অ্যাক্সেপ্ট করবেন তখন আপনার কাছে কি তার অ্যাড অ্যাকাউন্টটা শো করবে। তখন আপনি কি করবেন, তার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবেন, যেমন আমরা ব্যাচ 6 এর মধ্যে ঢুকলাম। তো ক্লায়েন্টের যখন আপনারা এই কাজটা করবেন যে ads.google.com এ ঢুকে তার অ্যাড অ্যাকাউন্টে ঢুকবেন এবং তার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করবেন, এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে দিবেন। এখন আমাদের দেখতে হবে যে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে তার কনভার্সন ট্র্যাকিং অর্থাৎ গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা আছে কিনা। তো সেটা চেক করবো কিভাবে? আমরা এখানে টুলস এন্ড সেটিংস এ যাবো, এরপর কনভার্সন নামে একটা অপশন আছে, এই কনভার্সনে যাব। এই কনভার্সনে গেলে আমরা এখানে দেখতে পাবো যে তার এখানে কোনো ধরনের ট্র্যাকিং করা আছে কিনা। যেমন আমাদের এখানে দেখেন ব্ল্যাঙ্ক, কোনো ধরনের ট্র্যাকিং করা নাই। যদি ট্র্যাকিং করা থাকতো তাহলে এখানে ইভেন্টের নামগুলো শো করতো যেগুলো সে ট্র্যাক করবে। হতে পারে পারচেস, তারপর এখানে হতে পারে বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, তারপর লিড। তো এখানে কি গুগল অ্যাডস এর ক্ষেত্রে ক্লায়েন্ট গুলো বেশি ইভেন্ট সেট আপ করে না বা প্রয়োজন হয় না। যেমন আমরা ফেসবুকের জন্য অনেকগুলো করেছি, যেমন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, তারপর আরো যে কাস্টম ইভেন্ট গুলো করেছি। কিন্তু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে এতগুলো লাগে না, শুধুমাত্র ক্লায়েন্ট গুলো
পারচেসটা করে নেয়, আর হয়তোবা যদি তার লিড ফর্ম থাকে, যদি করতে চায় তাহলে লিড ফর্ম একটা করে নেয়, আর বেশি কিছু করে না। তো এখানে যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেই ক্ষেত্রে পারচেস ইভেন্ট লাগবে, আর বিগিন চেকআউট লাগবে, আর একটা হলো অ্যাড টু কার্ট লাগবে। এই তিনটা করে, ঠিক আছে। এর বেশি করে না, যে ভিউ কন্টেন্টও লাগে না, তারপর আমাদের যে পেজ ভিউ আছে সেটাও লাগে না, এই দুই তিনটা ইভেন্ট দিলেই হয়ে যায়। তো এখানে দেখেন আমাদের শিটে যদি যাই, শিটে কি বলছে, শিটে বলছে যে একটা তুমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করো, তো এটা আমরা তৈরিটা করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, পারচেস ইভেন্টটা যদি আমরা সেট আপ করি, পারচেস ইভেন্ট সেট আপ করতে হলে আমাকে বলছে যে তুমি আগে ভ্যারিয়েবল একটা নাও। ভ্যারিয়েবল কোনটা, ইউজার প্রোভাইডেড ডাটা ভ্যারিয়েবল তুমি একটা নাও, ঠিক আছে। তো এর আগে আমরা একটা কাজ করি, যে আমাদের যে ট্যাগ ম্যানেজারটা আছে, ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজার থেকে ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবল থেকে আমাদের কোন ভ্যারিয়েবলটা নিতে বলছে, যেটার নাম হলো আমাদের ইউজার প্রোভাইডেড ডাটা ভ্যারিয়েবল। তাহলে এটা আমরা এখান থেকে কনফিগারে যদি যাই, এটা আমরা কনফিগারে পাবো না, আমরা এটা আমাদের নিতে হবে কোথায়, যে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল আছে এখানে আমরা পাবো। এখান থেকে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে সেই ভ্যারিয়েবলটা পেয়ে যাব। এই যে ইউজার প্রোভাইডেড ডাটা যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা এখান থেকে এনাবল করে দিলাম। আচ্ছা, এনাবল করে দিলে এখানে আমাদের দেখেন কি কি জিনিস আছে, ইমেইল আছে, ফোন নাম্বার আছে। তো আমরা শীটের মধ্যে কি বলছে, যে তুমি অ্যাড ইমেল এন্ড অ্যাড ফোন নাম্বারটা তুমি অ্যাড করে দাও, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের কি কি দিতে বলতেছে, যে তুমি ইমেল দাও, ফোন নাম্বার দাও, এই দুইটা জিনিস আমাদের দিতেই হবে, ঠিক আছে। এরপরে এক্সট্রা কিছু ইনফরমেশন চাচ্ছে, যেমন নেম এন্ড অ্যাড্রেস, যেমন ফুল নেম, লাস্ট নেম, বা সরি ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, এই ভেরিয়েবলের মধ্যে চাচ্ছে। তো যখন আমরা একটা পারচেস করি, ওই পারচেস করলে আমাদের কি কি দিতে হয়, ওই পারচেস অর্থাৎ বিগিন চেক আউট অপশনে গেলে বা পারচেস কমপ্লিট করতে গেলে আমাদের কি কি দিতে হয়, ওখানে ফার্স্ট নেম লাস্ট নেম চায়, ফোন নাম্বার দিতে হয়, ইমেল দিতে হয়, তারপর আমাদের পার্সেলটা কোথায় আসবে সেই অ্যাড্রেসটা দিতে হয়, কান্ট্রি দিতে হয়, পোস্টাল কোড দিতে হয়, এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের ওই জায়গায় দিতে হয়। তো আমরা যদি আমাদের এটা প্রিভিউ দিই, মনে করেন এটা যদি আমি কেটে দিলাম, আবার পরবর্তীতে আসতেছি এটাতে, তো ডিসকার্ড চেঞ্জে দিয়ে ধরে নিলাম আমি একটা প্রিভিউ দিলাম, আমাদের ব্রাউজার কন্টেইনার থেকে একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিলে একটা আমরা পারচেস করি, তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের ইউজার ডিফাইন যে ভ্যারিয়েবল গুলো বা এই ডাটা গুলো যে আমাদের কোথায় কোথায় কাজে লাগে। তো ধরুন আমি একটা ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট করার পর অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর যদি আমি এটা প্রসিড টু চেক আউটে ক্লিক করি, প্রসিড টু চেক আউট থেকে এখানে আমরা একটা ইনফরমেশন আমাদের দিয়ে দিতে হবে, তাই না। তো ইনফরমেশন আমি মনে করেন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি প্রোডাক্টটা প্লেস করে দিলাম। প্লেস করে দিলে আমাদের এখানে একটা ইভেন্ট ফায়ার হবে, যেটার নাম হলো কি, পারচেস। আচ্ছা, পারচেসটা আমরা পেয়ে গেলাম, পারচেস। কারণ পারচেসের এই জায়গায় যদি আমরা ডাটা লেয়ারে যদি যাই, ডাটা লেয়ারে গেলে আমরা এখান থেকে আমাদের যে কাস্টমারের ইনফরমেশন গুলো থাকে সেগুলো আমরা এখান থেকে কি পেয়ে যাব। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমাদের অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, এই জিনিসগুলো আমরা কি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যে ভেরিয়েবল গুলো কিন্তু আমরা তৈরি করেছিলাম, যে আমাদের ফেসবুকের জন্য এবং আমাদের যে জিএফওর এর জন্য আমরা এই ভেরিয়েবল গুলো কিন্তু তৈরি করেছিলাম, যে কাস্টমারের ডাটা কিভাবে আমরা কালেক্ট করবো। যদি আমরা আমাদের এখান থেকে ভেরিয়েবলসে যাই, ভেরিয়েবলস থেকে আমাদের এখান থেকে দেখেন আমরা এটা আগে তৈরি করেছি, এটা কিন্তু আপনি জানেন যে সিটি, তারপর আমাদের এই যে কান্ট্রি, কারেন্সি দেওয়া আছে, তারপর ইমেল, ফার্স্ট নেম, ঠিক আছে, তারপর লাস্ট নেম, ফোন নাম্বার, পোস্টাল কোড বা পোস্ট কোড, এটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল গুলো আগে তৈরি করেছি। তো এটা কিভাবে তৈরি করতে হয়, আমি যদি একটা ভেরিয়েবলে ঢুকি, ভেরিয়েবলে ঢুকলে এখান থেকে আমাদের এটা দেওয়া আছে যে অর্ডার ডাটা ডট কাস্টমার ডট
বিলিং ডট ইমেল, এবং এটা কিভাবে আপনি ডাটা লেয়ার থেকে স্ক্র্যাপ করবেন এটা বিস্তারিত আপনাদের কিন্তু আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, যে কাস্টমারে যাবা, তারপর এখান থেকে কিভাবে নেবে, বা এটা আমাদের যদি সেকেন্ড ব্র্যাকেট সে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের কি হয়, থার্ড ব্র্যাকেটের পরে কি হয়, এটা আমরা কিন্তু শিখাইছি, ঠিক আছে। তো এটা তো আমাদের এটা মেক করা আছে, তাই না, যে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু তৈরি করা আছে। তো এখন আমাদের যদি এই ভেরিয়েবলটা আমরা তৈরি করতে যাই, ভেরিয়েবলটা তৈরি করতে গেলে আমাদের ভেরিয়েবলটা কি ছিল, যে ইউজার প্রোভাইডেড ডাটা। আচ্ছা, এই জায়গায় গেলাম, এই জায়গায় যাওয়ার পর আমাদের ইমেলটা দিতে বলতেছে, তাহলে ইমেল ভেরিয়েবল তো আমাদের আছে, তাই না। তো আমরা এখান থেকে এই যে ডিএলবি ইমেলটা দিয়ে দিলাম। ফোন নাম্বারে যদি যাই, ফোন নাম্বারে আমাদের ভেরিয়েবল তৈরি করা আছে। আর ক্লায়েন্টের যদি আমরা তৈরি করা না থাকে, তাহলে তো আমাদের তৈরি করতে হবে, তাই না। তো এটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা তো জানেন না, বা শিখাই দিছি আপনাদের, বা ভেরিয়েবল দেখে দেখে ওই ডাটা থেকে তৈরি করে নেবেন। আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের থাকেই, অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের প্রোডাক্ট পারচেস হয়, তখন তার ফোন নাম্বার বা ইমেল, এই দুইটা জিনিস মাস্ট থাকে। বা এই দুইটা জিনিস না থাকলে তার প্রোডাক্টটা হয়তো বা ভালো মতো তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। এটা সব ক্ষেত্রেই বা সব ওয়েবসাইটের ক্ষেত্রেই পাবেন, ইমেল অথবা ফোন নাম্বার, এই দুটো জিনিস থাকবে। কারণ এরপরে আমাদের কি ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, তারপর রিজিয়ন, এবং হচ্ছে কি কান্ট্রি এবং পোস্টাল কোড। এই প্রতিটা ভেরিয়েবল কিন্তু আমরা আমাদের এই যে ডাটা লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যদিও আমাদের এখানে স্টেট আছে, সিটি আছে, অ্যাড্রেস আছে, এবং আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, সবই পাচ্ছি। কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস নাই, রিজিয়নটা পাচ্ছি না, তাই না। রিজিয়নের জায়গায় আপনি এই সিটিটা দিয়ে দিতে পারেন, সিটি অথবা স্টেট যদি আপনার থাকে কোনো, সেটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমাদের কি স্ট্রিট আছে, স্ট্রিট বলতে কি বোঝায়, যে আমাদের বাসা নাম্বার বা রোড নাম্বার, যেটা আমাদের অ্যাড্রেস লাইন 1 হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এই যে আমাদের এখানে অ্যাড্রেস 1 আছে না, এই অ্যাড্রেস 1টা আপনি এখানে কিসে দিবেন, স্ট্রিটে দিবেন, ঠিক আছে। আর সিটিতে দিবেন কোনটা, সিটিতে হয়তো বা দিতে পারেন আপনি স্টেটটা দিতে পারেন, বা সিটি এখানে তো আছেই, সিটিটা সিটির জায়গায় বসায় দিলেন। আর স্টেটটা কোথায় দিবেন, স্টেটটা আপনি হচ্ছে রিজিয়নের জায়গায় দিয়ে দিবেন। আর কান্ট্রি পোস্টাল কোড তো আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা কন্ডিশন হচ্ছে, যে গুগল বলতেছে যে তুমি যদি আমাকে এই ডাটাগুলো পাঠাও, এই ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, যদি তুমি ডাটাগুলো পাঠাও আমার কাছে, তাহলে তোমাকে সবগুলো ডাটা পাঠাইতে হবে আমার কাছে। যেমন ফার্স্ট নেমও পাঠাইতে হবে, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড, প্রতিটা আমার কাছে পাঠাইতে হবে। তুমি যদি কোনো কারণে একটা মিসিং করো, ধরো তোমার এখানে একটা, তুমি এই জায়গার মধ্যে সিটিটা পাচ্ছ না, বা তোমার এখানে পোস্টাল কোড নাই, পোস্টাল কোড ছাড়া যদি তুমি বাকি সব ইনফরমেশন আছে, বাট তুমি যদি সেভ দাও, তাহলে তোমার এটা সেভ নিবে না, বা এই ডাটাগুলো তারা নিবে না। তো সেই ক্ষেত্রে বলতেছি কি, যে যদি তোমার কাছে সব ইনফরমেশন গুলো থাকে, তাহলেই তুমি এই সবগুলো আমার কাছে পাঠাও। না হলে তুমি এখান থেকে জাস্ট ইমেল এবং ফোন নাম্বার, এই দুইটা দিলেই তোমার এনাফ। তো যদি তোমার কাছে থাকে সবকিছু, তাহলে তুমি পাঠাও, যদি না থাকে তাহলে তোমার এটা পাঠানোর দরকার নেই, তুমি স্কিপ করে চলে যাও। এখন মনে করেন আমার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, তারপরে সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড আছে। তো কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, শপিফাই এর ক্ষেত্রে বা অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন যে তাদের পারচেস করার জন্য এত সব কিছু লাগে না, ফার্স্ট নেম, লাস্ট নেম নাই, শুধুমাত্র দেওয়া আছে ফুল নেম। তাহলে শুধুমাত্র যদি ফুল নেম থাকে, তাহলে তো আপনার এখানে লাস্ট নেমটা থাকতেছে না। তাহলে সেক্ষেত্রে একটা ডাটা মিসিং, তাহলে আমাদের এটাকে সবকিছু দিতে পারতেছি না। বা তার ওখানে স্টেট, সিটি আছে, বা মনে করেন রিজিয়ন নাই, বা কান্ট্রি দেওয়ার কোনো দরকারই নাই, বা তার পোস্টাল কোড চাচ্ছে না, তাহলে ইনফরমেশন আমাদের যদি মিসিং হয়, তাহলে আমাদের এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু যদি আমাদের সবকিছু মিলে যায়, বা সব ডাটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এটা আমরা সবগুলো সেন্ড করে দিব। তো আপাতত মনে করেন আমি সেন্ড করতেছি না, বা আমার এখানে কোনো কিছু জিনিস মিসিং আছে, তাহলে এখান থেকে কি দিলাম, শুধুমাত্র ইমেল আর ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে আমি এটা সেভ করে দিলাম, এবং এটা আমার এখানে আছে এই জায়গার মধ্যে। তুমি ভেরিয়েবলে যাও, তুমি একটা ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল নাও, তোমার ইমেলটা অ্যাড করো, ফোন নাম্বারটা অ্যাড করো, দিয়ে জাস্ট তুমি কি করো, এটা সেভ করে দাও, আর কিছু করতে হবে না। গেলাম এই জায়গায়, গিয়ে এটা আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটা আমাদের হইলো। এরপর দেখি আমাদের শীটের মধ্যে কি বলছে। তো তুমি একটা ট্যাগে যাও, ট্যাগ থেকে গুগল অ্যাডস থেকে কনভার্সন লিঙ্কার অল পেজ সেভ দিয়ে দাও। আচ্ছা, আমরা যদি আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে হলে আমাদের একটা ট্যাগ আগে এনাবল করতে হবে, যে ট্যাগটার নাম হলো কনভার্সন লিঙ্কার। আমি যদি নিউতে যাই, নিউতে গেলে এখানে আমরা একটা ট্যাগ পাবো, গুগল অ্যাডসে গেলে এই যে কনভার্সন লিঙ্কার, এটা আমাদের
ব্রাউজারে করে দিতে হবে, সার্ভারের ক্ষেত্রে হলে সার্ভারে করে দিতে হবে। তাহলে আমরা ব্রাউজারের ক্ষেত্রে এটা করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কি বলছে এই জায়গায়, যে তুমি কনভার্সন লিঙ্কার দিয়ে অল পেজেস দিবা, দিয়ে এটা সেভ দিবা। তাহলে আমাদের ট্রিগারে যাই, ট্রিগারে গিয়ে আমরা অল পেজেস দিলাম, দিয়ে এটা সেভ দিয়ে দিলাম কি হিসেবে, কনভার্সন লিঙ্কার হিসেবে। আচ্ছা, এই দুইটা আমাদের কাজ হলো। এরপর কি বলছে, তুমি ট্যাগে যাও। ট্যাগে যাওয়ার পর তুমি একটা ট্যাগ নাও। সেখান থেকে কি বলছে, আফটার ক্রিয়েটিং অ্যান ইভেন্ট দেন ইউ উইল গেট দ্য গুগল ট্যাগ। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে একটু দেখতেছি। এর আগে এখন আমরা চলে যাই কোথায়, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা কি তৈরি করব, একটা ইভেন্ট তৈরি করব। তো এখানে যদি আমরা একটা ইভেন্ট তৈরি করি, কারণ এটা আমরা বুঝাচ্ছি আপনাদের, মনে করেন এটাই দেখি যে এই জায়গায় কি বললো, যে তুমি একটা ট্যাগ নাও, গুগল ট্যাগে যাও। এরপরে মানে এখানে একটা গুগল ট্যাগ নিতে বলছে, তাহলে আমরা গেলাম, আগে ট্যাগে গেলাম, নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমরা কনফিগারে গেলাম, গুগল ট্যাগে গেলাম। গুগল ট্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে কি নিব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিতে পারি, এটা আমরা পরে নিব। কিন্তু আমাদের নিতে বলছে কি, গুগল ট্যাগ। আমাদের শীটের মধ্যে দেওয়াই আছে যে তুমি এখানে একটা কি নাও, ট্যাগে গিয়ে গুগল ট্যাগ নাও। তাহলে আমরা এখান থেকে গুগল ট্যাগটা নিয়ে নিলাম। এখন গুগল ট্যাগটা নিতে গিয়ে আমার এখানে কি বলছে, যে একটা ট্যাগ আইডি দিতে হবে। ট্যাগ আইডিটা কোথায় পাবো, এই যে আমরা এখন একটা ট্যাগ তৈরি করবো, এই জায়গার মধ্যে আমরা ট্যাগ আইডিটা পেয়ে যাব। তো ধরুন আমি এখান থেকে পারচেসটা তৈরি করব, তাহলে আমি এখানে নিউ কনভার্সন অ্যাকশনে গেলাম। শেষ থেকে আমরা এটা ক্রিয়েট করার চেষ্টা করি, যেমন পারচেস, বিগিন চেকআউট, তারপরে অ্যাড টু কার্ট। তাহলে এখানে আমি ওয়েবসাইটে গেলাম, যেহেতু আমাদের ওয়েবসাইটের আমরা কনভার্সন ট্র্যাকিং করব। এখানে বলতেছে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে shop.freelancerrussian.com, সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে স্ক্যানে ক্লিক করতে বলতেছে, স্ক্যানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমরা এখান থেকে কি দেখতে পাবো, যে অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালিতে ক্লিক করবো। ঠিক আছে, ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম। ম্যানুয়ালিতে ক্লিক করার পর আমরা কোনটা করতে চাচ্ছি, পারচেস। পারচেস এখানে সিলেক্ট করে দিলাম। এরপর বলতেছে যে তুমি এখানে তোমার কনভার্সন নামটা দাও। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম পারচেস। এখানে যেভাবে আছে হুবহু এখানে আমরা ওইভাবেই দিয়ে দিলাম, পারচেসটা দিলাম, PURCHASE, পারচেস। আচ্ছা, এরপরে এখানে জিনিস দেখেন, তিনটা জিনিস, এই তিনটা জিনিস আপনাদের বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় বুঝেন। এখানে কি দেওয়া আছে, যে ইউজ দা সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। আমি যদি প্রথমটাতে ক্লিক করি, তাহলে এখানে আমি একটা যদি ভ্যালু দিই, স্ট্যাটিক ভ্যালু দিই, মনে করেন আমি ভ্যালু দিলাম কত, $50। তাহলে যখন আমার একটা কনভার্সন হবে, বা যখন আমার একটা পারচেস হবে, ওই পারচেসের জন্য আমার ভ্যালু দেখাবে কত, $50। আচ্ছা, আমি একটা আপনাদের রিয়েল ওয়েবসাইট দেখাই, বা রিয়েল একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাই, সেখান থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে আমাদের এটা কোন জায়গায় কাজে দিবে, বা এই যে এখানে আমি ডলারটা দিচ্ছি, বা এটার অ্যামাউন্টটা আমার দরকার কি, বা এটা আমার কোথায় দেখাবে, সেই জিনিসটা আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করি। দেখি আমার ক্লায়েন্টের কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, মনে করেন এটা দিলেই, এটা দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এখানে কনভার্সন নামে একটা আমরা অপশন পাবো, অর্থাৎ আমাদের যদি একটা অ্যাড রান করি, অ্যাডটা রান করার পর সেটার তো আমরা ড্যাশবোর্ড দেখবো, তাই না, রেজাল্ট দেখতে পাবো, এই জায়গার মধ্যে আমরা রেজাল্টটা দেখতে পাবো।
এবার এখানে দেখেন ক্লিক আসছে কয়টা, 243টা ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে 36,000, এবং তার এভারেজ সিপিসি আসছে কত, 0.34, অর্থাৎ প্রতিটা ক্লিকের জন্য তার 0.34 সেন্ট কাটা হয়েছে, এবং তার কস্ট হয়েছে কত, কস্ট হয়েছে $81 তার কস্ট হয়েছে, ঠিক আছে। তো এখন চাচ্ছি যে আমি কয়টা সেল হয়েছে, তার কনভার্সনে যদি আমি ক্লিক করি, কনভার্সনে ক্লিক করলে এখানে মেবি কনভার্সনটা দেখাচ্ছে না, আচ্ছা অন্য আরেকটাতে দেখাই। এটাতে মেবি থাকবে, এটা দেখি একটু। ক্লাসটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে দেখেন, এবং এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে 100-150 ডলার আপনি নিতে পারবেন ক্লায়েন্টের থেকে। এবং এটা আমি লাইভ দেখাচ্ছি আপনাদের যে কোন জিনিসটা কোন জায়গায় কিভাবে কাজ করে, যেহেতু আমার কাছে অ্যাক্সেস আছে ক্লায়েন্টের, তো চেষ্টা করি দেখানোর আপনাদের। আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি লাস্ট মান্থের দেখি, মনে করেন লাস্ট মান্থের দেখতে চাই, লাস্ট মান্থ দিলাম। লাস্ট মান্থের আমি যদি এখান থেকে তার কনভার্সনে যাই, যে কনভার্সন থেকে এটা যদি আমি অল করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাবো তার কনভার্সন কয়টা হয়েছে, প্রায় 336টা সেল সে পাইছে। তো এখন এটা যদি আমি তার গোলসে যাই, গোলস থেকে এটা হচ্ছে কি দুইটা ড্যাশবোর্ডে দেখা যায়, যে গুগল অ্যাডস এর এই যে ড্যাশবোর্ডটা এখন দেখতেছেন, এটা তার নতুন একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। আর আমরা যে একটু আগে তৈরি করলাম ওইটা হচ্ছে আমাদের পুরাতন একটা ড্যাশবোর্ড, তো অনেকের ক্ষেত্রে অনেক সময় অনেকটা দেখাবে। তো আমরা যে আমাদেরটা দেখাইলাম টুলস এন্ড সেটিংস থেকে কনভার্সনে গেলে কনভার্সন গুলো দেখতে পাইলাম। আর এটার ক্ষেত্রে কি হলো, এটার ক্ষেত্রে আমাদের গোলসে যেতে হবে, গোলসে গিয়ে এখান থেকে সামারিতে গেলে আমরা আমাদের এটা দেখতে পাবো। এখন দেখেন এই জায়গায় দেখেন তার এই যে তার প্রোডাক্ট বা তার কয়টা সেল হয়েছে, 336টা প্রোডাক্ট সেল হয়েছে। তো এই 336টা প্রোডাক্ট যে সেল হয়েছে, তার এই 336টা প্রোডাক্টের ভ্যালু কত, অর্থাৎ সেল হয়েছে কত, 336টা প্রোডাক্ট, কিন্তু সে জানতে চাচ্ছে যে 336টা প্রোডাক্টের আমার কত সেল হইলো, টোটাল সেলটা কত। তো সেটা এখানে দেখা যাচ্ছে যে 30,400 342, ঠিক আছে, এটা সে জানতে চাচ্ছে। তো সেটাই আমাদের এখানে বলতেছে যে তুমি যে তোমার এটা সেট আপ করতে চাও, তো তোমার অ্যামাউন্টটাকে তুমি দেখতে চাও কিনা, বা প্রতিটা কনভার্সন, ইচ কনভার্সনের জন্য তোমার ভ্যালুটাকে তুমি দেখতে চাও কিনা। তো এখানে প্রথমটা যে অপশন সেটা বলতেছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, অর্থাৎ এখানে আমাদের স্ট্র্যাটেজিক যদি কোনো একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে এখানে আমি কি দিলাম, $50 দিয়ে দিলাম, তাহলে আমার মনে করেন প্রতিটা কনভার্সনের জন্য $50 করে এই জায়গায় কাউন্ট হবে। যদি আমার এখানে 10টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আমার এখানে কত দেখাবে, কনভার্সন 500 দেখাবে। তো এখন এটা কিসের ক্ষেত্রে আমরা ইউজ করব, যদি আমাদের কোনো একটা ওয়েবসাইটে শুধুমাত্র একটা প্রোডাক্টই আছে, অনেক ক্লায়েন্ট পাবেন সে একটা প্রোডাক্টই সেল করে, বা মনে করেন 2-3টা প্রোডাক্ট সেল করে কিন্তু প্রাইস তার একই, কত প্রাইস, ধরুন আপনি $100 বা প্রতিটা প্রোডাক্ট $100, তাহলে আমরা এখান থেকে স্ট্র্যাটেজিক একটা ভ্যালু দিয়ে দিতে পারি যে $100 আমি দিয়ে দিলাম, কারণ তার একটাই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ভ্যালু কত, $100। তো আমি চাচ্ছি যে যখন একটা প্রোডাক্ট পারচেজ হবে, তখন তার এখানে $100 হিসেবে এটা ভ্যালুটা কাউন্ট হবে। তো কিন্তু আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে দেখেন বিভিন্ন ধরনের প্রাইস আছে, $15, $35, $19, $25, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ করবে না, প্রথমটা কাজ করবে না। এই প্রথমটা তো কিসের ক্ষেত্রে, যদি তার কোনো একটা প্রোডাক্ট থাকে বা প্রাইস সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে তার স্ট্র্যাটেজিক একটা ভ্যালু দিয়ে দিতে পারি। আর কারেন্সিটা কি, কারেন্সি আমার ওয়েবসাইটে যে কারেন্সি আছে সেই কারেন্সিটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কি যে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, তাহলে কি যে আমাদের প্রতিটা কনভার্সনের জন্য আলাদা আলাদা ভ্যালু হবে, যেহেতু আমার ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যামাউন্ট দিতে বলতেছে। তো এই অ্যামাউন্টটা আমরা কিসের উপর ডিপেন্ড করব, যে এটা আমাদের যে ডাইনামিক্যালি আমরা এটা ট্র্যাকিং করব। ডাইনামিক্যালি বলতে কি বোঝায়, যে আমার ওয়েবসাইটের মধ্যে যদি সে $20 প্রোডাক্ট কেনে, সেটা $20 কাউন্ট হবে, যদি $30 কেনে, $30 কাউন্ট হবে, কিন্তু তারপরেও এখানে আমাদের একটা ভ্যালু দিতে হবে। তো এই ভ্যালুটা আমরা কি করব, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেটার উপর ডিপেন্ড করে এটা আমরা একটা দিয়ে দিব। ধরে নিলাম আমার এখানে এটা $35, এটা $15, এটা $19, এটা $25। তো মনে করেন আমার এভারেজ যে প্রোডাক্ট $50 মধ্যেই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিই, সেই ভ্যালুটা কত, ধরে নিলাম যে আমি ভ্যালু দিলাম এখানে $30, এভারেজে $30।
তো এটা কখন কাজ করবে, ধরুন আমরা যে এখন সেটআপটা তৈরি করব, ট্যাগ ম্যানেজার দিয়ে যখন সেটআপ তৈরি করব পারচেস, তো আমার ডাটা লেয়ার থেকে যদি কোনো কারণে ইভেন্টটা ফায়ার না হয়, বা ধরুন সেখানে কোনো একটা ইরর আছে বা কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে আমার ডাটা লেয়ার থেকে কি হলো, ইভেন্টটা আমার ফায়ার হইলো না, বা আমি ভ্যালুটা পাইলাম না, তখন আমার এখানে দেওয়া স্ট্যাটিক যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা সে জায়গায় কাউন্ট হবে। তো সেই জায়গায় সে দেখতে পাবে যে আমার এখান থেকে কত স্টার্টার থেকে আমি একটা ভ্যালু দিচ্ছি $30, তো এটা আমার কি ডাটা লেয়ার থেকে আমার ভ্যালুটা আসে নাই, বা সেটা সামহাও কাজ করে নাই। তো যদি কোনো কারণে কাজ না করে, বা সেই ভ্যালুটা যদি ট্র্যাকিং না হয়, তাহলে আমরা এখানে যে ভ্যালুটা দিয়ে দিব সেই ভ্যালুটা সেখানে ট্র্যাক হবে। তো এখানে অনেক ক্লায়েন্ট কি করে, মাঝে মধ্যে মনে করেন 1 দিয়ে দেয়, তো মনে করেন আমার এখানে 1 দিয়ে দিলাম, বা এখানে এভারেজে দুইটা প্রোডাক্টে বা তার যতগুলো প্রোডাক্ট আছে অন এভারেজে যত হয় তত এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি মনে করি এখানে 1-এ দিলাম, আপনিও ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে 1 দিতে পারেন। আমরা কি করব, আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে ডাইনামিক্যালি সেটা ট্র্যাক করার চেষ্টা করবো, কিন্তু তারপরেও এখানে একটা ভ্যালু দিতে হবে। তো সেই ভ্যালুটা আমি 1 দিয়ে দিলাম, যে আমার যদি ডাটা লেয়ার থেকে কোনো কারণে যদি সেটা ট্র্যাক না হয়, তাহলে তুমি সেটা এখান থেকে 1 ভ্যালু হিসেবে সেটা তার কাছে সেন্ড করবা। আর নিচেরটা বলতেছে কি যে ডোন্ট ইউজ আ ভ্যালু ফর দিস কনভার্সন, মানে এখানে কি, তো আমি কোনো ভ্যালু ট্র্যাকিং করতে চাই না, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারেন। তো আমি, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে না, আমার ভ্যালুটাও চাচ্ছি আমি, যে এখানে যেটা দেখলাম আমরা যে কি, আমার এখান থেকে আমি অ্যামাউন্টটাও জানতে চাচ্ছি যে কয়টা প্রোডাক্ট সেল হলো, এবং আমি এটা জানতে চাচ্ছি যে কি, যে আমার এটা কত টাকার সেল হলো সেটাও আমি জানতে চাচ্ছি, তাহলে সেটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আর যদি সে চায় যে না, আমার কোনো টাকা এটা আমি জানতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমার ডোন্ট ইউজ দিলেই হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি লেখা আছে, কাউন্ট। কাউন্ট বলতে কি এভরি আর একটা 1। তো 1টা আমরা কখন ইউজ করব, আমরা লিডের ক্ষেত্রে বা আমাদের সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা 1টা তৈরি করব। এর মানে হচ্ছে কি যে এভরি, এভরি বলতে কি বোঝায়, যে আমার একটা ইউজার আমার ওয়েবসাইটের মধ্যে যতবার প্রোডাক্ট পারচেস করবে ততবার তুমি এটা ট্র্যাক করবা, মানে এভরি কি প্রত্যেকবারে তুমি ট্র্যাক করবা। আর 1 বলতে কি বোঝায়, যে তুমি না, তুমি একবার শুধুমাত্র ট্র্যাক করবা, সে সারাদিনের মধ্যে বা একটা ইউজার যতগুলোই আমার প্রোডাক্ট কিনুক না কেন, তুমি এটা একবার এটা ট্র্যাকিং করবা। তো এটা আমাদের তো একবার ট্র্যাকিং করলে তো আমার লস, তাই না? সে আমার ওয়েবসাইটের মধ্যে মনে করেন প্রতিদিন 3-4 বার করে প্রোডাক্ট কেনে, আমি যদি সেটা একবার ট্র্যাক করি তাহলে তো আমার এটা হলো না। আমার কি করতে হবে, এটা প্রত্যেকবার এটা এটা ট্র্যাক করতে হবে। তাহলে আমাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আমরা এভরি দেওয়ার চেষ্টা করবো, যেটা আমি চাচ্ছি কি, যে প্রতিবারেই আমি যতবারই সে আমার প্রোডাক্ট কিনবে ততবারই এটা আমি ট্র্যাক করতে চাই। আর 1টা কিসের ক্ষেত্রে, ধরে নিলাম আমার ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে, এটা আমরা একটু পরে দেখবো। ধরুন আমার এই ফর্মটা আমি ট্র্যাক করতে চাই। এখন একজন ইউজার যদি সারাদিন যদি 20 বার এখানে ট্র্যাক করে, তাহলে সে তো সেম জিনিসগুলো আমাকে এখানে প্রোভাইড করতেছে, তার নাম, ফোন নাম্বার, ইমেল, বা তার 20 বার সে আমাকে এটা দিনের মধ্যে কি করলো, ট্র্যাক করলো। তাহলে আমার যদি এভরি দেই, এভরি দিলে আমার কি হবে, 20 বার তার আমি ডাটাগুলো পাচ্ছি। তাহলে 20 বার ডাটাগুলো তো আমি সেম ডাটাগুলো পাচ্ছি, তো আমার দরকার তো তার একবারের ডাটাগুলো, বা তার একটা ইমেল বা একটা ফোন নাম্বার হলেই তো আমার একটা ইউজারের হয়ে যায়। তো সে যদি আমার 20 বার এই জায়গায় যদি সাবমিট করে, আর এটা যদি আমি এভরি দিয়ে দিই, তাহলে সেটা তো আমার কাজে আসতেছে না, বা তার 20 বার সাবমিট করা তো আমার কাজে আসে না। তার নাম্বার তো সেম, 20 বার সাবমিট করতেছে তার সেম নাম্বারই হচ্ছে, 20 বার সাবমিট করতেছে তার মেইল সেমই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 1 দিব। কিসের ক্ষেত্রে, ফর্ম ট্র্যাকিং এর ক্ষেত্রে, যে তুমি যতবারে সাবমিট করো আমার কাছে একবার ট্র্যাকটা হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু প্রোডাক্টের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এভরি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে এখানে লেখা আছে কি, যে কনভার্সন থ্রো, মানে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো। আরেকটা আছে কি এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো, আরেকটা আছে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। আসলে এই জিনিসগুলো কি, বা এটা কিভাবে ট্র্যাকিং করে বা কিভাবে কাজ করে, এটা একটু ঠান্ডা মাথায় বুঝেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে কি ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, আরেকটা আছে এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো। এটা আমাদের ভিডিও বা অ্যাড এর ক্ষেত্রে এটা আমাদের ট্র্যাকিংটা হয়। তো এটা আগে বুঝলেন যে লেখা আছে কি ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। তো ধরুন আমি এখানে সার্চ করলাম যে নেমচিপ লিখে জাস্ট এন্টার দিলাম। আচ্ছা, নেমচিপ লিখে এন্টার দেওয়ার পর, বা মনে করেন আমি এখানে সার্চ করলাম যে ওয়েব হোস্টিং লেখাটা সার্চ করলাম গুগলে এসে। আচ্ছা, গুগলে এসে ওয়েব হোস্টিং লেখাটা সার্চ করার পর আমার এখানে দেখেন এখানে একটা অ্যাড শো করতেছে, কিন্তু অনেক সময় দেখবেন যে এই জায়গায় অনেকগুলো অ্যাড শো করে। আমি নিচে যাই, দেখি নিচে শো করে অনেক সময়।
যেমন দেখেন এখানে একটা আমার অ্যাড চলতেছে নেমচিপে, ঠিক আছে। তো ধরুন আমার উপরেই যদি দেখি বা নেমচিপেই দেখি, মনে করেন নেমচিপেই আমি গেলাম, এটা আমার কি একটা অ্যাড চলতেছে। তো আমি সার্চ করলাম কি ওয়েব হোস্টিং লেখার পর আমি একটা অ্যাড দেখতে পেলাম। তো এই যে আমি একটা অ্যাড দেখতে পাইলাম, তো এটা কিন্তু একটা ইমপ্রেশন হিসেবে সে কাউন্ট করে ফেলছে। যে কে কাউন্ট করছে? গুগল কাউন্ট করছে। গুগল আমাকে কি এই নেমচিপের কোম্পানি থেকে তাদের একটা অ্যাড চলতেছে, সেই অ্যাডটা আমি ওয়েব হোস্টিং লিখে যখন সার্চ করছি তখন তারা কি আমাকে দেখাইছে। তার মানে কি একটা ইমপ্রেশন হয়েছে। এই ইমপ্রেশনটা যে হইলো, এটা কি হইলো, আমি একটা অ্যাড দেখতে পাইলাম বা একটা ভিউ করতে পাইলাম। তো এই যে একটা ভিউ করলাম, এটা গুগল ট্র্যাকিং করে ফেলছে আমাকে। তো এখন যদি আমি এটাতে আমি একটাতে ঢুকি, মনে করেন একটার ভিতরে গেলাম, এই একটা দেখে একটার ভিতরে গেলাম, একটার ভিতরে গেলে এখানে আমরা দেখতে পাবো যে আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি যে এটা ভিতরে গেলে কি কাহিনীটা হবে। তো মনে করেন এখানে আমি একটা কি করলাম, যে আমি ভিউ করলাম, ভিউ করে মনে করেন ক্লিকও করি নাই, কোনো কিছু করি নাই, জাস্ট এটা আমি একটা অ্যাড দেখলাম তার। আচ্ছা দেখার পর এখন মনে করেন যে আমি ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম, শুধুমাত্র ভিউ করছি কিন্তু, যে এটা দেখছি কিন্তু এখনো ক্লিক করি নাই, তার ভিতরে যাই নাই, শুধুমাত্র দেখছি। এখন এই নামটা আমি মুখস্থ রাখলাম, যে মনে করেন কি এটা আমি এটা হলো নেমচিপ, জাস্ট আমি মনে রাখলাম যে namecheap.com এটা তার ওয়েবসাইটের ইউআরএল। তো এই অ্যাডটা দেখার পর আমি কি করলাম, এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি কি করলাম, যে namecheap.com-এ গেলাম, তাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে মনে করেন ডিরেক্টলি আমি তার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে গিয়ে আমি ঢুকে পড়লাম। তাহলে দেখেন আমি তার ওয়েবসাইটের মধ্যে এখন আসলাম। তো একটা দেখছি, মনে করেন যে একটা দেখলাম আমি সকাল 10টার দিকে, মনে করেন একটা দেখছি, বা মনে করেন 2-3 ঘন্টা আগে অ্যাড দেখছি। একটা দেখার পর এখানে মনে করেন আমার 4-5টা অ্যাড দেখাচ্ছে। তো 4-5টা অ্যাডের মধ্যে আমার এই যে নেম চিপ আছে, এই নেম চিপের আমার নাম মনে পড়ে গেছে বা এটা আমি মুখস্থ করে রাখছি। তো এখন অ্যাডটা দেখার পর 4-5 ঘন্টা পর আমি কি করলাম, অ্যাড না দেখে ডিরেক্টলি আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে ঢুকে পড়লাম। তাহলে দেখেন এই ডিরেক্টলি আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আসলাম, বা মনে করেন কোনো কারণে আমি এটা মনে রাখছি একটা দেখার পর, এসে কি করলাম, তাদের যে একটা প্ল্যান আছে বা তাদের যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটা আমি কি করলাম, পারচেস করলাম। তাহলে এই যে আমি ওয়েবসাইটের নামটা জানতে পারলাম বা এখানে যে আমি প্রোডাক্টটা পারচেস করলাম, তো এটা লাভটা কার হইলো? এই যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা কে পাওয়ার কথা? এই ক্রেডিটটা কি গুগলের পাওয়ার কথা না? বা যেই ক্যাম্পেইনটা তারা রান করছে, তো সেই ক্যাম্পেইন কি ক্রেডিটটা পাওয়ার কথা না? কারণ এই যে নেমচিপ আছে, এই namecheap.com-এ এসে আমি প্রোডাক্টটা পারচেস করলাম বা এটা সম্পর্কে জানলাম যে তারা এই সার্ভিসটা দেয়, তো এটা আমাকে জানাইলো কে? গুগল জানাইলো। গুগলে তারা কি করছে, একটা অ্যাড দিছে, তো ওই অ্যাড এর মাধ্যমে তো আমি জানতে পারলাম। তো এই ক্রেডিটটা পাবে কে? এই ক্রেডিটটা পাওয়ার কথা হচ্ছে কে, যে এই গুগল অ্যাড অ্যাকাউন্ট পাবে, যেই ক্যাম্পেইন থেকে এই অ্যাডটা রান করা হয়েছে, সেই ক্যাম্পেইন এই ক্রেডিটটা পাবে। তো এখানে সেটাই বোঝানো হয়েছে যে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো, যদি আমি এখানে একটা ডেট রেঞ্জ দিয়ে দিই, যে মনে করেন 3 দিন দিলাম, 3 দিন দিলে এখানে কি হবে, যে যখন কোনো একটা অ্যাড একটা মানুষ দেখবে, দেখার পরে যদি সে 3 দিনের মধ্যে প্রোডাক্টটা পারচেস করে, 3 দিনের মধ্যেই যদি সে প্রোডাক্টটা পারচেস করে, সে অ্যাড দেখেই যাক আর মনে করেন সে অর্গানিক ভাবে ওয়েবসাইটের মধ্যেই যাক, সে যেভাবেই যাক, গিয়ে যদি সে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে সেই ক্রেডিটটা কি হিসেবে কাউন্ট হবে? ভিউ থ্রো কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে। এই ক্যাম্পেইন বলতেছে যে আমি তাকে একটা দেখাইছি, সে একটা দেখছে, দেখার পর 3 দিনের মধ্যে যদি সে পারচেস করে, তাহলে সেটা আমার ভিউ থ্রো কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে। আচ্ছা এটা হলো আমার কি, ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। এখন দেখি ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো। ক্লিক থ্রো কনভার্সন উইন্ডোটা কি, যে আমি এই একটাতে ক্লিক করছি, ক্লিক করার পর আমি একটা দেখছি, দেখার পরে মনে করেন প্রোডাক্টটা পারচেস করলাম না, বের হয়ে গেলাম। তারপরে মনে করেন আমি ওই নামটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর তারপর তার প্রোডাক্টটা পারচেস করলাম। তাহলে আমি এখানে কি করছি, ভিউ করছি বা এটা ক্লিক করছি, ক্লিক করে তার এই সকল ধরনের প্রোডাক্ট বা তার সার্ভিস দেখার পর আমি প্রোডাক্টটা পারচেস করছি। তাহলে এই ক্রেডিটটা পাবে কে? এই ক্রেডিটটা পাবে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো থেকে। এই ক্রেডিটটা পাবে যে কি, সে আমার একটা দেখছে, দেখার পরে সে যদি শুধুমাত্র দেখে পারচেস করে তাহলে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। আর যদি সে এটা কি করে, যে ক্লিক করার পর যদি সে পারচেস করে, তাহলে এটা ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে। এবং এখানে যদি আমি একটা ডেট রেঞ্জ দিয়ে দিই যে 30 দিন,
তাহলে সে যদি আমার অ্যাডটা দেখে ক্লিক করে, ক্লিক করার পর যদি আমার সকল কিছু দেখে, দেখার পরে যদি প্রোডাক্টটা পারচেস না করে, 29 দিনের মাথায় যদি গিয়ে প্রোডাক্টটা পারচেস করে, তাহলে সেই ক্রেডিটটা আমার ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে। যে সে একটা আমার ক্লিক করছিল, ক্লিক করার পর সে আমার ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে জানছে, জানার পরে সে 29 দিনের মাথায় হোক বা 30 দিনের হোক বা 28 দিনের হোক বা 25 দিনের মাথায় হোক বা তারপরের দিনের হোক, যদি সে প্রোডাক্টটা পারচেস করে, মানে 30 দিনের মধ্যে, এখানে আমি টাইম রেঞ্জ দিয়ে দিচ্ছি 30 দিন, আপনি এখানে কমাই দিতে পারেন 60 দিন, 45 দিন, 4 উইক, 3 উইক, যেটা ইচ্ছা দিতে পারেন। যে আমি এই রেঞ্জের মধ্যে যদি সে প্রোডাক্টটা কেনে, তাহলে সেটা কে ক্রেডিট পাবে, সেটা ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হিসেবে এটা কাউন্ট হবে। তো এখানে এটাই বিষয়, আর তেমন কোনো কিছু বিষয় না। আচ্ছা, এই দুইটা জিনিস বুঝতে পারছেন কিনা বলেন। আর এঙ্গেজ ভিউটা হচ্ছে কি, যে ধরুন আমার ভিডিও, এই গুগলের মাধ্যমে তো আমাদের ভিডিও অ্যাড গুলো দেওয়া হয়, ইউটিউবে আমরা যত ধরনের অ্যাড দেখি সেটা আমাদের কিসের মাধ্যমে দেওয়া হয়, এই গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়। ধরুন আমি একটা ভিডিও অ্যাড দিছি, তো এই ভিডিও অ্যাডটার মধ্যে যদি এখানে কি বলছে যে 3 দিন যদি আমি দেই, এই 3 দিনের মধ্যে যদি কেউ একটা ভিডিও ভিউ করে, অ্যাটলিস্ট কত সেকেন্ড, 10 সেকেন্ড দেখতে হবে। যদি কেউ 10 সেকেন্ড ওই ভিডিওটা দেখে, দেখার পরে যদি সে এখানে এসে পারচেস করে, তাহলে সেটা কি হিসেবে কাউন্ট হবে, ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে। আমাদের একটা মনে করেন গুগলে দেখছে, ইউটিউবে দেখছে, ইউটিউবে দেখার পর এসে সে এখানে পারচেস করছে, পারচেস করলে সেটা আমার ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডো হিসেবে কাউন্ট হবে, এবং অবশ্যই সেই অ্যাডটা 10 সেকেন্ড দেখতে হবে। এখন এখানে দেখেন, এখন বুঝতে পারেন যে ভাই এটা সে কাউন্ট করবে কিভাবে বা সে বুঝবে কিভাবে। আমরা আপনাদের কুকির যে ক্লাসটা ছিল, কুকি বেসড যে ক্লাসটা, সেই ক্লাসে হয়তো বা আপনারা দেখতে পাবেন যে, দেখেন আমি যখন একটা অ্যাড দেখে এখানে আসলাম, তখন এখানে দেখেন একটা জিসিএল আইডি বলে একটা কথা আছে। এই যে জিসিএল আইডি, এটা একটা কি কুকি। তো এটা কিন্তু আমরা আপনাদের বলেছিলাম যে গুগল ক্লিক আইডেন্টিফায়ার, এবং এটা যে কুকির যে ক্লাসটা আছে, ওই কুকির ক্লাসটাতে এটা বুঝতে পারবেন। তো আমরা এখানে কি করলাম, যে আমাদের অ্যাড দেখে আসলাম, অ্যাড দেখে আসার পর তারা কি করছে, একটা নতুন করে এখানে একটা আমাদের ইউআরএল তৈরি হয়েছে। আর আমি যদি এখানে দেখেন, আমি যদি এই লেখাটুকু যদি কপি করে যদি আমি এখানে আসি, তাহলে দেখবো যে আমরা সেম জায়গাতেই আসবো। দেখেন সেম জায়গাতেই আমরা আসছি, এই জায়গাও সেম জায়গা, এই জায়গাতেও আমরা সেম জায়গাতে আসছি। তাহলে ডিফারেন্স কি, আমরা অ্যাড দেখে আসলাম, অ্যাড দেখে আসলে এখানে একটা কি জিসিএল আইডি, একটা কুকি ড্রপ হয়েছে। এই কুকিটার মাধ্যমে সে আমাদের ট্র্যাক করতে পারতেছে যে আমি তার এটা ইমপ্রেশন করেছি, মানে ভিউ করেছি শুধু, নাকি ক্লিক করে তার ওয়েবসাইটে আসছি, নাকি অ্যাড দেখে আসছি, নাকি অর্গানিক ভাবে আসছি। এই কুকিটার মাধ্যমে সে আমাদের সকল বিহেভিয়ার গুলো ট্র্যাক করতে পারতেছে। তাহলে এই তিনটা জিনিস বুঝতে পারছেন কিনা একটু বলেন তো শুনি। এই ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, আর একটা ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডো, বুঝতে পারছেন এই বিষয়টা। জুমের চ্যাট বক্সে বলেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, বুঝতে পারছেন এটাই। আর না হলে আবার বলবেন, আবার বুঝাই দিব। দরকার হলে ভিডিওটা আরো 2বার দেখবেন, 3বার দেখবেন, তাহলে হয়ে যাবে। তো এটা নর্মালি ক্লায়েন্ট গুলো কি করে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা যে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এটা 30 ডে দিয়ে দেয়, যে আমার 30 দিন এটা থাকুক, এবং ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডো 3 দিন, এবং ভিউ থ্রু কনভার্সন উইন্ডোটা 1 দিনে দিয়ে দেয়। এভাবে থাকে, যে আমি চাচ্ছি যে কি, যে আমার একটা আজকে ভিউ করছে, 1 দিনের মধ্যে যদি কেউ এটা পারচেস করে, তাহলে তুমি এটা ভিউ থ্রু কনভার্সন উইন্ডোতে ক্রেডিটটা দিবা। আর যদি কেউ চায় যে আমার একটা অ্যাড দেখছে 10 সেকেন্ড, ইউটিউবে আমি অ্যাড চালাচ্ছি, ওটা 10 সেকেন্ড দেখার পরে যদি কেউ পারচেস করে 3 দিনের মাথায়, তাহলে তুমি সেটা কি করবা, এটা ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডোতে দিয়ে দিবা। আর যদি ক্লিক করে, ক্লিক করা মানে হচ্ছে কি, যে আমার প্রোডাক্ট সম্পর্কে সে জানলো, বা এটা বিস্তারিত জানবে, বা অনেকদিন তার এটা মনে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা 30 ডে দিয়ে দিলাম, যে 30 দিনের মধ্যে যদি কেউ এটা পারচেস করে, তাহলে তুমি এটা ক্লিক থ্রু কনভার্সন উইন্ডোতে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমাদের আরো একটা জিনিস আছে, যে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশনটা আমরা ডাটা ড্রিভেন দিয়ে দিব। এটা আগে আমাদের অনেক কিছু জিনিস ছিল, যে লাস্ট ক্লিক, ফার্স্ট ক্লিক, তারপরে আমাদের আরো কিছু ছিল, এগুলো নো লঙ্গার অ্যাভেলেবল দিয়ে দিছে আপাতত। তো এগুলো আমাদের দেওয়ার দরকার না, এটা জাস্ট ডাটা ড্রিভেনটা দিয়ে দিবেন। আর এটা যদি আপনাদের আমি যদি এমনিতে শুধুমাত্র বোঝার চেষ্টা করেন, যে লাস্ট ক্লিক বলতে কি বোঝায়, যে অ্যাট্রিবিউশনটা এটা এমন ভাবে এখানে কাউন্ট হইতো। ধরুন আমি আমার একটা প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে পেজ ভিউ করলাম, ভিউ কন্টেন্ট করলাম, তারপর অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে আমি কি করলাম, বের হয়ে চলে আসলাম ওয়েবসাইট থেকে।
তাহলে আমাদের লাস্ট ইভেন্ট কি ছিল বা লাস্ট ক্লিক কি ছিল? লাস্ট ক্লিক ছিল আমার অ্যাড টু কার্ট, তাহলে সেটা আমার অ্যাড টু কার্ট হিসেবেই কাউন্ট হতো যদি আমি লাস্ট ক্লিকটা দিতাম। আর ফার্স্ট ক্লিক বলতে কি বোঝায়? ফার্স্ট ক্লিক বলতে বোঝায় যে হচ্ছে যে আমার প্রথমে যে জায়গাটাতে আমি ক্লিক করেছি, হতে পারে সেটা পেজ ভিউ হিসেবে বা হতে পারে সেটা ভিউ কন্টেন্ট হিসেবে, তো সেটা আমার ফার্স্ট ক্লিক হিসেবে কাউন্ট হতো। তো এগুলো আপাতত আমাদের নাই, আপাতত আমাদের ডাটা ড্রিভেন, এটাই রিকমেন্ডেড এবং এটাই আমরা সবসময় দিয়ে দিব। ঠিক আছে, এটা গুগলের মতো করে কাউন্ট করে নেবে। আচ্ছা, এরপরে এখানে দেওয়া আছে কি ইনহ্যান্স কনভার্সন, এটা আমরা একটু পরেই বুঝতেছি যে আসলে ইনহ্যান্স কনভার্সনটা কি। তাহলে আমরা একটা ইভেন্ট সেটআপের জন্য এখানে দিয়ে দিলাম পারচেস, পারচেস দিলাম। এরপর আমরা এখান থেকে চাচ্ছি ডাইনামিক্যালি করব, ডাইনামিক্যালি দিয়ে দিলাম এটা। আর যদি কোনো কারণে আমার ইভেন্টটা ট্র্যাকিং না হয় সেটা আমরা 1 দিয়ে দিলাম, সেটা আমরা 1 হিসেবে কাউন্ট হবে ভ্যালুটা। এরপর কাউন্ট ই কমার্সের জন্য আমি এভরি দিয়ে দিলাম, যতবার পারচেস করবে ততবার কাউন্ট হবে। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো দিয়ে দিলাম 30 ডে, ইংগেজ ভিউ এটা দিলাম 3 ডে, আর ভিউ থ্রোটা দিলাম 1 ডে। আর অ্যাক্টিভেশন আমরা ডাটা ড্রিভেন, আর এটা যেটা আছে এটা আমরা আপাতত পরে বুঝতেছি, দিয়ে আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর আমার এখান থেকে যদি আমি নিচে যাই, নিচে গেলে এখান থেকে আমাদের দেখেন একটা জিনিস দেওয়া আছে যে কি টার্ন অন ইংগেজ কনভার্সন। এই টার্ন অন ইংগেজ কনভার্সনটা কখন দিবেন? যদি ক্লায়েন্ট বলে বা ক্লায়েন্টের যদি সকল ইনফরমেশন গুলো থাকে, যদি আমরা একটা ট্যাগ ম্যানেজারে যে যাই, ট্যাগ ম্যানেজার থেকে আমরা যে একটা ইভেন্ট তৈরি করলাম একটু আগে, যে ভেরিয়েবলটা, ওই ভেরিয়েবলে আমাদের কি ছিল, যে আমাদের ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, তারপর আমাদের সেখানে ফোন নাম্বার, ইমেল, তারপর আরো যে পোস্টাল কোড, এই জিনিসগুলো ছিল। তো যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সকল জিনিসগুলো থাকে, যদি আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে সকল জিনিসগুলো দিতে পারি, তাহলেই আমরা এখানে এই ইনগেজ কনভার্সন বা ইনহ্যান্স কনভার্সনটা দিয়ে দিব। ইনহ্যান্স কনভার্সনটা দিব যদি আমাদের সকল ডাটাগুলো থাকে। আর যদি আমাদের ওই ডাটাগুলো না থাকে তাহলে আমরা এই ইনহ্যান্স কনভার্সনটা দিতে পারবো না। ধরুন আমার কাছে সকল ইনফরমেশন নাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, স্টেট এগুলো নাই, তারপরে যদি আমি এখানে ইনহ্যান্স কনভার্সনটা দিয়ে এগ্রিতে দিয়ে দিই, তাহলে কয়দিন পর দেখবেন যে আপনার এখানে একটা ইরর আসছে, বা গুগল অ্যাডস থেকে আপনাকে একটা ইরর দিছে যে তোমার ইনহ্যান্স কনভার্সন থেকে সকল ডাটা তোমার পাচ্ছে না। তাহলে এটা আপনি কখন দিবেন? শিওর হয়ে নেবেন যদি আপনার সকল ডাটাগুলো থাকে তাহলে আপনি এটা দিবেন, যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই, নাহলে কিন্তু এটা পরবর্তীতে ক্লায়েন্টের প্যারা খাইতে হবে। ঠিক আছে, এটা মনে করেন আমি দিলাম না, দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে যদি কি দেওয়া আছে গুগল ট্যাগ, সেট আপে ক্লিক করলাম, বা মনে করেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করলে আমার একটা পারচেস ইভেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। আবার পারচেসে ঢুকলাম, ঢোকার পরে এখন যদি আমি একটু নিচে যাই, এই যে ট্যাগ সেট আপ, ট্যাগ সেট আপে গেলে এখানে কি লেখা আছে যে ইনস্টল দ্য ট্যাগ ইয়োর সেলফ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন একটা কোড দেওয়া আছে জি ট্যাগ। তাহলে এটা আমরা এই ট্যাগটা কপি করবো, এই যে আইডিটা আছে না, জাস্ট এই আইডিটুকু কপি করব। আচ্ছা, এটা আমাদের কপি করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পুরোটাই কপি করতে হবে। পুরোটাই কপি করলাম, কপি করার পর আমরা একটা নোটপ্যাডে নিব, নোটপ্যাডে নিয়ে এখানে জাস্ট এই যে আমরা আইডিটা আছে এই আইডিটা কপি করব, জি ট্যাগের আইডিটা কপি করে নিলাম। কপি করে এখন আমরা যদি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে গিয়ে এই যে এখানে আমরা জি ট্যাগ আইডিটা দিয়ে দিব। তাহলে সেম কথাটাই এখানে বলছে, আমরা যদি শীটের মধ্যে যাই, যে তুমি যদি পারচেস ইভেন্টটা সেট আপ করো তাহলে একটা ট্যাগ নাও, গুগল ট্যাগ নিয়ে সেখানে কি বলছে যে আফটার ক্রিয়েটিং এন ইভেন্ট দেন ইউ উইল গেট দ্য গুগল ট্যাগ। তাহলে আমরা একটা ইভেন্ট তৈরি করলাম কোথায়? আমাদের গুগল অ্যাডস এর মধ্যে একটা ইভেন্ট তৈরি করলাম, সেখান থেকে আমরা একটা গুগল ট্যাগ পাইলাম। আচ্ছা, এরপর বলতেছে কি যে তুমি অল পেজ ট্রিগার দাও, দিয়ে সেভ দাও। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অল পেজ ট্রিগারটা দিয়ে দিই, গেলাম অল পেজ ট্রিগার দিলাম, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভটা কি হলো, এটা দিয়ে দিলাম যে গুগল ট্যাগ, দিয়ে জাস্ট সেভ করে দিলাম। তাহলে আমাদের কি করলাম, শুধুমাত্র ট্যাগটা হইলো, এখনো কিন্তু ইভেন্ট আমরা তৈরি করলাম না, তাই না? তো এখন আমাদের এখানে বলতেছে যে তুমি কি করো, একটা ট্যাগে যাও, ট্যাগ থেকে গুগল অ্যাডস ট্যাগটা নাও, এরপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নাও। এতক্ষণ আমরা শুধুমাত্র কি আমাদের কনফিগার গুলো করলাম, তাহলে এখন আমরা গুগল অ্যাডস এ যাবো, একটা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিব। তাহলে চলে যাই আমরা নিউতে গেলাম, নিউতে গিয়ে গুগল অ্যাডস এ গেলাম, এরপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ চলে গেলাম। আচ্ছা, এখন আমাদের বলতেছে কি যে এখানে তুমি কনভার্সন আইডি দাও। এই কনভার্সন আইডিটা আমরা কোথায় পাবো? আমরা যে ইভেন্টটা তৈরি করছিলাম এই ইভেন্টটার যদি আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এখানে আমরা কি পাবো, একটা
কনভার্সন আইডি পাবো, এই কনভার্সন আইডিটা কপি করে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই কনভার্সন আইডি একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যতগুলো ইভেন্ট তৈরি করেন না কেন, আমাদের কনভার্সন আইডি একটাই থাকে। যদি আমি পারচেস তৈরি করি, কনভার্সন আইডি এটাই থাকবে। যদি আমি অ্যাড টু কার্ট করি, এটাই আমার থাকবে। যদি আমি ভিউ কার্ট বা আমরা যদি আমাদের ইনিশিয়েট চেক আউট করি, তাহলে আমাদের কনভার্সন আইডি এটাই থাকবে। তাহলে আমরা এর আগে কি শিখছিলাম, যে আমাদের পিক্সেলটা আমরা যদি প্রতিটা ইভেন্টের ক্ষেত্রে আমার কাজে লাগতেছিল, তার জন্য আমি সেটা কি করছি, একটা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে সেটা ক্রিয়েট করে নিয়েছিলাম, যেন আমাদের বারবার এটা কপি পেস্ট করে বসাইতে না হয়। এবং আমরা এটা যদি আমরা জিএফোর এর ক্ষেত্রে মেজারমেন্ট আইডিটা আমরা একটা কি করছিলাম, ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছিলাম। তাহলে সেম ভাবে আমরা এটা যেহেতু আমাদের প্রতিটা ইভেন্টের ক্ষেত্রেই সেম বা প্রতিটা ইভেন্টের ক্ষেত্রে লাগবে, তাহলে এটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের এখানে কি আছে, কনভার্সন আইডি। তাহলে আমরা এখান থেকে ভ্যারিয়েবলে গেলাম, এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা নিয়ে নিব। কেন কনস্ট্যান্ট নিব? কারণ আমরা এখানে এমন একটা ভ্যালু দিব যেটা আমরা বারবার ইউজ করব, কিন্তু এটা পরিবর্তন হবে না। এরকম যদি কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল দিয়ে দিব। তাহলে এটা আমাদের হলো, এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের কনভার্সন আইডি। আমি সেভ করে দিলাম, তো কনভার্সন আইডি হিসেবে জাস্ট সেভ করে দিলাম। আচ্ছা, এরপর কি কনভার্সন লেভেল, তাহলে আমাদের কনভার্সন লেভেলটা এখানে পেয়ে গেলাম, এটা আমাদের প্রতিটার ক্ষেত্রে চেঞ্জ হয়। তাহলে কনভার্সন লেভেল সেট আপ করে দিলাম। আচ্ছা, এরপরে কি কনভার্সন ভ্যালু। আচ্ছা, কনভার্সন ভ্যালু আমরা কোনটা দিব, আমাদের একটা ভ্যারিয়েবল কিন্তু তৈরি করা আছে। যখন আমরা আমাদের জিএফওর এর জন্য বা ফেসবুকের জন্য যখন আমরা টোটাল একটা ভ্যালু দিছিলাম, মনে আছে পারচেসের ক্ষেত্রে, যে ই কমার্স ডট ভ্যালু, তাহলে আমরা এখান থেকে ওইটা দিয়ে দিব। এখানে যদি আমরা যাই, সেটা আমাদের ক্রিয়েট করা আছে, যে এই যে ডিএলভি ভ্যালু, ঠিক আছে। তাহলে ডিএলভি ভ্যালুটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর ট্রানজেকশন আইডি, তাহলে পারচেসের জন্য ট্রানজেকশন আইডি তো আমার এখানে তৈরি করা আছে। যদি আমি এখানে সার্চ করি ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম। কারেন্সিও আমার ক্রিয়েট করা আছে, কারেন্সিটাও আমরা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন শিটে যাই। শিটে গেলে কি বলছে, যে তুমি কনভার্সন আইডি দাও, লেভেল দাও, ট্রানজেকশন আইডি দাও, কারেন্সি দাও। দিলাম। দেওয়ার পর বলতেছে যে এনাবল ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট। এই লেখাটা কোথায় আছে, আমাদের যদি এখানে যাই, এই যে এই লেখাটা, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, এটা আমরা এনাবল করে দিব। আচ্ছা, এনাবল করে দেওয়ার পর তারপর কি বলছে, যে সিলেক্ট ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবলটা, আমরা একটু আগে একটা ভ্যারিয়েবল তৈরি করছিলাম না, এই যে ইউজার প্রোভাইডেড ডাটা, সেটা আমরা এখান থেকে এনাবল করে দিলাম, যে তুমি ওখান থেকে আমার সকল ডাটা এখানে নিয়ে নিবা। আচ্ছা, আর কি করতে বলছে এই জায়গায়, আর ট্রিগার দিতে বলছে। ট্রিগার কোনটা, পারচেস। কারণ আমাদের ট্রিগার, এখন আমরা যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য যে আমাদের আলাদা একটা পারচেস তৈরি করতে হবে বা ট্রিগার তৈরি করতে হবে, এমনটা না, আমরা আগে তৈরি করছি। এটাই আমাদের হচ্ছে যে ব্রাউজার সার্ভার সাইড ট্র্যাকিং বা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে মজা, যে আগে আমরা তৈরি করছি, এটা আর বারবার আমাদের তৈরি করতে হবে না, সেটাই আমাদের কাজে লাগতেছে। তাহলে আমি ট্রিগারে গেলাম, ট্রিগারে গেলে আমাদের যে পারচেসটা ছিল, পারচেস, সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম, ট্রিগার পারচেস। এখন আমি এটা মনে করেন সেভ করে দিলাম, যে জি অ্যাডস মানে হচ্ছে গুগল অ্যাডস, বা এখান থেকে আমরা দিতে পারি জি অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, দিয়ে দিলাম পারচেস, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, পারচেসটা সেট আপ করা ডান হয়ে গেল, কিসের ক্ষেত্রে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের এখানে কি বলতেছে, যে তুমি বিগিন চেক আউটটা করো। তাহলে বিগিন চেক আউটটা সেম, বলতেছে একটা ট্যাগ নাও, সেখানে তোমার ট্যাগের থেকে কি নিবা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আইডি একটা নাও, সেখান থেকে কনভার্সন আইডি দাও, লেভেল দাও, ট্রিগার দাও, বিগিন চেক আউট দিয়ে দাও। তাহলে সেটা আমরা করি। তাহলে সেটা করার জন্য আমাদের এখানে কি দিতে হচ্ছে, লেভেল দিতে হচ্ছে। তাহলে লেভেলটা আমরা কোথায় পাবো, তার আগে আমাদের একটা ইভেন্ট তৈরি করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, এটা আমাদের কাজ শেষ। আবার এখানে যাবো নিউ কনভার্সন অ্যাকশনে, ওয়েবসাইটে যাব, এখানে আমাদের যে ডোমেইনটা আছে, ডোমেইনটা দিব, ডোমেইনটা দিয়ে স্ক্যানে করে দিব। স্ক্যানে দেওয়ার পর আমাদের অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালিতে যাব, এখান থেকে ধরে নিলাম আমি চাচ্ছি বিগিন চেক আউট, দিলাম বিগিন চেক আউট, লিখে দিতে হবে, ওইখানে যেভাবে আছে ওইভাবে দিব, বিগিন চেক আউট দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটা দিলাম, দিয়ে 1 দিলাম। দেওয়ার পর এটা আমি চাচ্ছি যে প্রতিবারে আমার হোক। আর এরপর এখানে
30 ডে 3 ডে 1 ডে ডাটা ড্রিভেন এভাবেই থাকুক। দেওয়ার পরে আমি কি করবো, এটা ডান দিয়ে দেবো। আচ্ছা, ডান দেওয়ার পরে এখান থেকে 7 কন্টিনিউতে দিয়ে দিলাম। 7 কন্টিনিউতে দিলে আমরা এখানে কি করব, জাস্ট ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর এখান থেকে আমি যে বিগিন চেক আউট আছে, বিগিন চেক আউটে ঢুকলাম। বিগিন চেক আউটে ঢুকলে এখান থেকে আমি একটা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এখান থেকে আমার কনভার্সন আইডি, তো আমরা এটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি, এটা আমাদের দরকার নেই। দরকার কি, কনভার্সন লেভেল। কপি করলাম। তো শীটের মধ্যে কি বলছে, তুমি বিগিন চেক আউটের জন্য গুগল অ্যাডসে যাও, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং একটা নাও টেমপ্লেট, তারপর কনভার্সন আইডি লেভেলটা দিয়ে দাও। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে নিউতে যাব। নেটের যে অবস্থা, আচ্ছা নেট চলে। আচ্ছা, আমাদের এখানে কি নিতেছিলাম, আমরা একটা ট্যাগ নিতেছিলাম, তাই না? ট্যাগে গেলাম। নেট যা প্রবলেম করতেছে। কথা শুনতে পাচ্ছ? কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি, বলেন তো? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ট্যাগসে গেলাম। ট্যাগে গিয়ে এখান থেকে আমাদের একটা ট্যাগ নিতে হবে, যেটা আমরা কোথায় যাব, গুগল অ্যাডসে যাব। গুগল অ্যাডস থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং গেলাম। আমরা কনভার্সন আইডিটা একটা কি করছি, ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম। নাম কি ছিল, কনভার্সন আইডি। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। আর এখানে লেভেল, তাহলে লেভেলটা আমরা কিসের জন্য, বিগিন চেক আউটের জন্য। তাহলে আমাদের এখানে বিগিন চেক আউটের ইভেন্টটাতে আমরা লেভেল একটা পেয়ে গেলাম। কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসাই দিলাম। আর বিগিন চেক আউটের জন্য আমাদের এখানে কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি এগুলো দরকার নাই, ঠিক আছে? তাহলে যদি ক্লায়েন্ট যদি চায় যে আমার এখানে আমি ভ্যালুটাও চাচ্ছি, যে আমরা যদি আমাদের এখানে যাই, যেমন এখানে দেখেন যে বিগিন চেক আউটের জন্য তার কিন্তু কোনো ভ্যালু ট্র্যাকিং করে নাই, শুধু পারচেসের জন্যই করে। কিন্তু তারপরে যদি আপনার ক্লায়েন্ট চায় যে আমি বিগিন চেক আউট কয়টা করলো, সেটার প্রাইস টোটাল কত ছিল সেটা আমি জানতে চাই, কিন্তু এটা 100 জনের মধ্যে দেখবেন যে 99 জনেই চায় না। যদি তারপরে চায়, তাহলে আমাদের এখানে কনভার্সন ভ্যালু যেটা আছে, যে বিএলভি ভ্যালুটা, টোটাল ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে আমাদের তো ট্রানজাকশন আইডি লাগবে না, কারণ তো বিগিন চেক আউটে তো পারচেসের ক্ষেত্রে ট্রানজাকশন আইডি হয়, একটা পারচেস করার পরেই সেটা ট্রানজাকশন হয়, কিন্তু এটা আমাদের বিগিন চেক আউটের ক্ষেত্রে লাগবে না ট্রানজাকশন আইডি। তাহলে যদি চায় ক্লায়েন্ট, তাহলে এখান থেকে কারেন্সি আর এখানে কনভার্সন ভ্যালু দিয়ে দিবেন আগের মতো, পারচেসের মতো। আর তাছাড়া লাগবে না, এখানে আপনি কনভার্সন আইডি আর লেভেলটা দিলেই হয়ে যাবে। আর এগুলো টিকমার্ক দিতে হবে না কোনোটা, এটা শুধুমাত্র পারচেসের ক্ষেত্রে, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? ট্রিগারে গেলাম। ট্রিগারে গেলে আমার বিগিন চেক আউটটা ধরাই দিলাম, দিয়ে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম, যে মনে করেন বিগিন চেক আউট, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং বিগিন চেক আউট, সেভ। আচ্ছা, এটা আমার বিগিন চেক আউটটা হইলো। তো আপনারা ডক দেখে দেখে বাকিটা করে ফেলেন, যে অ্যাড টু কার্ট। তো এটা আমি আপনাদের নর্মালি একটা দেখাই, যে বিগিন চেক আউটটা করলাম না, এটা আমি জাস্ট ডুপ্লিকেট করে দেখাই অ্যাড টু কার্টের জন্য, তাহলে জিনিসটা ইজি হবে। এর আগে কিন্তু ডুপ্লিকেট করা শিখেছি অনেকবার, বা এটা কিভাবে কাজ করে এটাও জানেন। এটা কিছুই না, জাস্ট এখান থেকে অ্যাড টু একটু কাট করব। আর এই জায়গায় আমরা এই যে আমাদের কনভার্সন লেভেল, এটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা তৈরি করতে হবে, তাই না? ধরুন একটা নতুনে গেলাম। নতুনে গেলে এখানে আমাদের যে ডোমেনের ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা দিয়ে দিলাম। কপি, কপি করে ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ দিলাম। অ্যাড কনভার্সন ম্যানুয়ালি, এখান থেকে আমাদের কি হবে এখন, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট। আর এটা আমি মনে করেন যে এখান থেকে জাস্ট 1 দিলাম।
এভরি থাকবে, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। দিয়ে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানের পরে সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আমি ডানে দিয়ে দিলাম। এটা 2-3টা ইভেন্ট দেখাই দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বা অসুবিধা যেন না হয়। অ্যাড টু কার্টে গেলাম। অ্যাড টু কার্টে যাওয়ার পর এখানে আমি এই ইউজার কনভার্সন ট্যাগ এই জায়গায় যাবো, ট্যাগ ম্যানেজারে গিয়ে এই লেভেলটা পাবো। এই লেভেলটা আমি এখানে জাস্ট চেঞ্জ করে দেবো। আর কি করবো, এই জায়গায় ট্রিগারটা চেঞ্জ করে দেবো, কারণ অ্যাড টু কার্টের জন্য তো আমার বিগিন চেকআউটের ট্রিগার কাজ করবে না। ট্রিগার আমার কি, অ্যাড টু কার্ট ধরাই দিলাম, ধরাই দিয়ে জাস্ট সেভ করে দিলাম। তাহলে আমার এই 3টা ইভেন্ট হলেই এনাফ, যে পারচেস, বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট। আর কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আরো একটা চায় গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেমন তার একটা ফর্ম আছে, ওই ফর্মটা ট্র্যাকিং করতে চায়। যেমন আমাদের এখানে একটা ফর্ম ছিল না, আমরা যে একটা ফর্ম ট্র্যাকিং করেছিলাম, তো সেটাও আপনি যদি চান যে সেটাও করতে পারবেন। তো মনে করেন আমি এখান থেকে অ্যাড টু কার্টটা ডুপ্লিকেট করি একটা ফর্মের জন্য। মনে করেন আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে, ওই ফর্মটা সে ট্র্যাক করতে চায়। তো সেটা মনে করেন আমি নাম দিলাম যে লিড হিসেবে নাম দিলাম লিড, ঠিক আছে। তো এটা যদি আমি এখানে ক্রিয়েট করি, নিউ কনভার্সনে যাব, এখানে যাব, ওয়েবসাইটের ইউআরএলটা দিব, দিলাম। দেওয়ার পরে আমি স্ক্যানে ক্লিক করলাম। স্ক্যানে ক্লিক করার পর অ্যাড ম্যানুয়ালি, এখান থেকে আমরা দিতে পারি যে আপনি কন্ট্যাক্ট দিতে পারেন বা সাবমিট লিড ফর্ম দিতে পারেন। দিলাম সাবমিট লিড ফর্ম। দেওয়ার পর এখানে মনে করেন একটা নাম দিলাম, যে লিড দিলাম মনে করেন, বা মনে করেন কন্ট্যাক্ট দিলাম, যে কোনো একটা নাম দিলেই হয়ে যাবে, কন্ট্যাক্ট দিলাম। আর এখানে মনে করেন আমার তো কন্ট্যাক্ট ফর্মের জন্য কোনো ভ্যালুর দরকার নেই, ঠিক আছে। আমি এটা ডোন্ট দিয়ে দিলাম, যেমন ভ্যালু ট্র্যাকিং এর দরকার নেই। আর এটা কি হবে, যেহেতু ফর্ম ট্র্যাকিং, তার ক্ষেত্রে আমরা ওয়ান্স দিব, ঠিক আছে, ওয়ানে দিয়ে। আর এটা যেভাবে থাকবে এভাবেই দিয়ে ডান দিয়ে দিব, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর আমরা এখানে এই যে কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্টে গেলে এখানে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারে গেলে একটা লেভেল পাবো। লেভেলটা নিলাম, এই জায়গায় লেভেলটা আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখানে আমাদের যে ট্রিগার, আমাদের একটা ট্রিগার তৈরি করছিলাম মনে আছে, যে কন্ট্যাক্ট, এই যে ইভেন্ট কন্ট্যাক্ট নামে একটা আমরা তৈরি করেছিলাম, সেটা আমরা এখান থেকে ধরাই দিলাম। ধরাই দিয়ে জাস্ট সেভ করে দিলাম। তাহলে আমাদের এই 4টা জিনিস লাগে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে। কি কি, বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট, পারচেস, আর কোনো একটা ফর্ম যদি ট্র্যাকিং করতে বলে ক্লায়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা করে দিতে পারবো। আচ্ছা, এই হলো আমাদের এখান থেকে অ্যাড টু কার্ট, লিড ফর্ম, এটা আমরা করলাম। এখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কিভাবে করবো, এটা তো আমাদের ব্রাউজার হলো। সার্ভারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ট্রিগার গুলো আমাদের আগে তৈরি করতে হবে। কি কি ট্রিগার আমরা করলাম, যেমন অ্যাড টু কার্ট করছি, বিগিন চেকআউট, পারচেস, 3টা ইভেন্ট বানাইছি না। আর একটা মনে করেন লিডের জন্য বানাইলাম, তাহলে লিড ফর্ম আর একটা বানাই দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে সার্ভার কন্টেনার। এটা হলো আমাদের সার্ভার কন্টেনার। তাহলে আমরা আগে ট্রিগার গুলো তৈরি করে ফেলি। ট্রিগারে গেলাম। ট্রিগারে গেলে আমাদের ট্রিগার গুলো কাস্টম ইভেন্টে দিতে হবে। নিলাম, মনে করেন যে মুখস্থ আছে, আমি এইভাবে দিয়ে দিলাম অ্যাড টু কার্ট। দেওয়ার পর সেভ দিলাম, যে ইভেন্ট অ্যাড টু কার্ট, সেভ। আবার একটা ইভেন্ট নিলাম, ইভেন্ট কাস্টম ইভেন্ট কি হবে আমার, মনে করেন দিলাম বিগিন চেকআউট। নাম হবে কি, ইভেন্ট বিগিন চেকআউট, দিয়ে সেভ। আরেকটাতে গেলাম, গিয়ে এখান থেকে কিনলাম, এটা হলো যে পারচেস, ইভেন্ট পারচেস দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের ট্রিগার ক্রিয়েট করা ডান। এরপর বলছে কি, আমার লিডের ক্ষেত্রে যদি হইতো তাহলে ওখানে একটা লিড দিয়ে দিলাম। আশা করি সেটা পারবেন আপনারা। আর এরপরে কি, অ্যাড নিউ ট্যাগ, একটা নতুন ট্যাগ নিতে বলতেছে। সেখানে কি, কনভার্সন লিঙ্কার, গুগল এডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য ব্রাউজার কন্টেনারে এটা এনাবল করতে হবে, সার্ভার কন্টেনার এটা এনাবল করতে হবে। তাহলে আমরা ট্যাগে চলে গেলাম। ট্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা একটা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ থেকে গুগল এডসে যাব। গুগল এডস থেকে কনভার্সন লিঙ্কারটা এনাবল করে দেবো, এবং এটা আমাদের অল পেজেস
অথবা ইভেন্ট জিএফোর যে কোনো একটা দিলেই হয়। তাহলে অল পেজেস দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমাদের শিটের মধ্যে সেটাই বলা আছে যে তুমি অল পেজেস দাও অথবা জিএফোর ক্লায়েন্ট যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, এখন পারচেসের জন্য আমাদের কি করতে হবে? ট্যাগে যাইতে হবে, অ্যাড একটা নিউ ট্যাগ নিতে হবে, সেটা কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এবং এখানে আমাদের কনভার্সন আইডিটা দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা চলে যাই এখানে ট্যাগে গিয়ে নিউ এ যাব, নিউ থেকে একটা গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা নিলাম, নেওয়ার পর আমাদের একটা ট্যাগ নিতে হবে, তাই না? তো এই ট্যাগটা আমরা কোথায় পাবো? ট্যাগটা আমরা পারচেসের জন্য যদি যাই, পারচেসের জন্য পারচেসে ঢুকলে এই জায়গায় আমরা ট্যাগ ম্যানেজারে গেলে এই আইডিটা পেয়ে যাব। আইডিটা নিলাম, আইডিটা নিয়ে সেম ভাবে এখানে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করে ফেললাম। ভ্যারিয়েবলটা হবে কি আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, তাই না? কনস্ট্যান্টে গেলাম, সেটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম মনে করেন কনভার্সন আইডি, কনভার্সন আইডি সেভ। আচ্ছা, এরপরে আমাদের কি লেভেল, তাই না? আমাদের লেভেলটা কি ছিল? পারচেসের লেভেল ছিল এটা। কপি করলাম, কপি করার পর এই জায়গায় বসাই দিলাম। আর কনভার্সন ভ্যালু কি বলছে এই জায়গায়? যে তুমি এটা কনভার্সন আইডিটা দাও, লেভেলটা দাও। আর এই ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালু ট্যালু কিছু দেওয়ার লাগবে না। এই যে আমাদের এখানে ভ্যালু, তারপর আমাদের কোড, কারেন্সি কোড, এটা আমাদের কিছুই দিতে হবে না। এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করবো? এখানে দেখা আছে প্রোভাইড প্রোডাক্টস লেভেল সেলস, এটা আমাদের কি করতে হবে? এনাবল করে দিতে হবে। তাহলে সেটা আমরা এখান থেকে এনাবল করে দিই, যে প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেল, এটা আমরা এনাবল করে দিলাম। আর এটা আমার কি হবে? ইভেন্ট ডাটা হবে। অর্থাৎ এখানে আমাদের কোনো কিছুই দিলাম না আমরা, এটা আমাদের কোথায় থেকে নেবে? ইভেন্ট ডাটা থেকে হবে নিবে। ইভেন্ট ডাটাটা কি, এটা আমি একটু পরে দেখাচ্ছি, যখন আমরা প্রিভিউ দিব তখন এটা আমি বুঝাই দিচ্ছি যে ইভেন্ট ডাটাটা কোথায় থেকে আমাদের ডাটাগুলো নিবে, ঠিক আছে? আর এরপর শীটের মধ্যে কি বলছে? যে ইনক্লুড ইউজার প্রোভাইডার ডাটা এনাবল। তাহলে আমাদের এখান থেকে এই যে এটা এনাবল করে দিব। দেওয়ার পরে এখানে আরো একটা কাজ করতে হবে, যে তুমি গো টু ব্রাউজার সাইট যাও, তুমি ব্রাউজার সাইটের যে কন্টেনার আছে সেখানে যাও, সেখানে গিয়ে জিএফোর গুগল ট্যাগটা নাও। তাহলে আমাদের এখানে ব্রাউজারের এটাতে গেলাম, এটাতে গেলে ট্যাগে যাব, ট্যাগে গেলে আমাদের এখানে একটা জিএফোর এর যে গুগল ট্যাগটা আছে, জিএফোর এর গুগল ট্যাগ কোনটা? এই যে আমাদের এটা জিএফোর এর জন্য পেজ ভিউ যেটা আছে সেটা। গেলাম এটাতে, এটাতে গেলে আমাদের একটা এখানে অ্যাড প্যারামিটার, একটা প্যারামিটার আমাদের এখানে দিতে হবে। কোন প্যারামিটারটা? আমাদের এখানে বলছে অ্যাড প্যারামিটার, যেটার নাম হলো ইউজার ডাটা। ইউজার ডাটা লিখে দিলাম, লিখে দিয়ে ওই যে আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করছিলাম না, ওই ভ্যারিয়েবলটা এই জায়গায় দিয়ে দিব, যে তুমি এখান থেকে আমাদের ডাটাগুলো নিয়ে নিবা, দিয়ে জাস্ট সেভ করে দিব। এটা আমাদের গেল। এরপরে বলছে ট্রিগার পারচেস, এটা কোথায় দিব? সার্ভার কন্টেনারে। আমাদের এখানে কাজ ছিল কি কি? যে আমাদের পারচেসের জন্য আমরা কনভার্সন আইডি দিলাম, কনভার্সন লেভেলটা দিলাম, এবং এখান থেকে ইভেন্ট ডাটা দিয়ে দিলাম। ইভেন্ট ডাটাটা আমরা একটু পরে দেখাচ্ছি, সেখান থেকে আমাদের ডাটাগুলো নিয়ে নিবে। এরপর আমরা কি করলাম? ইউজার প্রোভাইডেড ডাটা থেকে তুমি ডাটাগুলো নিবা, আর সেটা আমরা ব্রাউজার থেকে কি করছি? ব্রাউজারে এটা ভেরিয়েবল হিসেবে আমরা এটা বলে দিলাম যে তুমি এই ডাটাটা এখানে পাঠাবা। তাহলে ব্রাউজার থেকে পাঠাবে কোথায়? সার্ভারে। সার্ভার থেকে কে এটা অ্যাকসেপ্ট করবে? জিএফআর ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। তো সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে আমরা পারচেসটা ধরাই দিব, দিয়ে এটা আমি সেভ করে দিলাম, যে জিএক্স কনভার্সন ট্র্যাকিং পারচেস সেভ। আচ্ছা, আর এখানে কি বলছে? আমাদের যদি যাই অ্যাড টু কার্ডের ক্ষেত্রে, সেম অ্যাড টু কার্ডের ক্ষেত্রে আমরা জাস্ট এটা কপি করে ফেললেই আমাদের কাজ শেষ। এখানে যাব, কপি করলাম, এখানে আমরা দিয়ে দিলাম, যে মনে করেন বিগিন চেকআউট, বিগিন চেকআউট দিলাম। বিগিন চেকআউটের জন্য আমাদের লেভেলটা লাগবে, তাই না? তো আমরা এখান থেকে এটা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে লেভেলটা ধরাই দিই। বিগিন চেকআউটে গেলাম, বিগিন চেকআউটে গিয়ে এখান থেকে আমাদের লেভেলটা আমরা দিয়ে দিলাম, এই যে লেভেল, কপি করে জাস্ট লেভেলটা বসাই দিব। আর এখানে আমার তেমন কোনো কিছু করতে হবে না। এখান থেকে আমরা কি করব? জাস্ট এটা যে আমরা ট্রিগারটা বানাইলাম বিগিন চেকআউট, সেটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এখান থেকে যদি বিগিন চেকআউটটাকে ডুপ্লিকেট করি,
ডুপ্লিকেট, এটাকে কি বানাবো আমরা, অ্যাড টু কার্ট বানাবো, অ্যাড টু কার্ট। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, অ্যাড টু কার্টের যে লেভেলটা আছে সেটা দিতে হবে। তাহলে আমরা অ্যাড টু কার্টের মধ্যে গেলাম, গেলে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার থেকে লেভেলটা আমরা কপি করলাম। কপি করার পর এই জায়গায় জাস্ট চেঞ্জ করে দেবো। আর এখানে আমাদের কি হবে, ট্রিগারটা হবে যে অ্যাড টু কার্ট দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখন সবকিছু সেট আপ ডান। এখন আমরা যদি একটা প্রিভিউ দিই, মনে করেন আমরা এখানে ব্রাউজার থেকে একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিলাম, সার্ভার থেকে একটা যদি প্রিভিউ দিই, আচ্ছা এই প্রিভিউটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে মনে করেন আমি এখানে গেলাম, আমাদের ট্যাগ গুলো সেট আপ করা হয়েছে না, এই ট্যাগ গুলো যে সেট আপ করছি এই ট্যাগ গুলোকে দেখেন নেটটা ঝামেলা করতেছে অনেক। আচ্ছা দেখেন আমাদের এখানে যে ইভেন্ট গুলো আমরা যে ক্রিয়েট করলাম, এই ইভেন্ট গুলো কি আছে দেখেন তো, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো এই অবস্থায় যদি আমরা ক্লায়েন্টের এটা ডেলিভারি করে দিই, তাহলে সে কিন্তু প্যারা দিবে আপনাদের, যে এটা ইনঅ্যাক্টিভ কেন, তুমি কি সেট আপ করছো। তো এটার মূল কথা হচ্ছে যে যখন আমরা এই একটা অ্যাড রান করব এই গুগল অ্যাডস এর মাধ্যমে, যখন একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, ওই গুগল অ্যাডস থেকে যখন একটা পারচেস হবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন ওই অ্যাড থেকে এটা অ্যাড টু কার্ট হবে কোনো, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এখন ক্লায়েন্টকে বোঝানোর জন্য তো এই লেখাটা আমাদের উইথড্র করতে হবে, তাই না, যে এখানে ইনঅ্যাক্টিভ লেখাটা যেন না থাকে, যেন ক্লায়েন্ট বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেট আপ করার পর যদি একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিলে দেখবো যে আমাদের এইগুলো যে আছে এই লেখাগুলো ইনঅ্যাক্টিভ গুলো এগুলো চলে যাবে। তাহলে এটা কি হলো, যদি ইনঅ্যাক্টিভটা চলে যায় তাহলে এটা বুঝবো যে আমাদের প্রপারলি কাজ করতেছে। তাহলে আমি এখান থেকে একটা প্রিভিউ দিচ্ছি, মনে করেন যে একটা প্রিভিউ দিলাম নতুন করে, প্রিভিউ হইলো না কেন, ধরে নিলাম ব্রাউজার থেকে একটা প্রিভিউ দিলাম, সার্ভার থেকে একটা প্রিভিউ দিলাম। সার্ভার হচ্ছেটা কি, সেটা আমরা সাবমিট দিয়ে দেখি তো। আচ্ছা এটা সামনে নিচ্ছে না, আমরা ব্রাউজার থেকে দেখি, ব্রাউজার এটা তো হওয়ার কথা, হচ্ছে না কেন, আইপিপিএস এর কি কোনো প্রবলেম করলো আবার। আচ্ছা মনে করেন এখান থেকে আমি সার্ভারে আবার নতুন করে দেবো, এটা ঝামেলা করে মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, এটা এখন আমাদের সার্ভারটা মনে করেন যে নিচ্ছে না। তাহলে আমরা ব্রাউজার থেকে মনে করেন এটা আমরা চেক করি যে একটা পারচেস করি। কি করলাম, ভিউ কন্ট্যাক্ট করলাম, ভিউ কন্ট্যাক্ট করার পর আমরা যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর যদি আমরা প্রসিড টু চেক আউটে যাই,
এবং একটা যদি প্রোডাক্ট পারচেস করে ফেলি, আচ্ছা প্রোডাক্ট পারচেস ডান। এখন আমরা দেখি এই জায়গায় কি হয়, একটা যদি রিলোড দিই, দেখেন এখন কিন্তু আমাদের ওই ইরোরটা নাই, ঠিক আছে। এটা আসছে একটা ফর্মটা সাবমিট করলে হয়ে যাবে। এখন কি আসছে যে নো রিসেন্ট কনভার্সন, তার মানে কি আমার এখানে এখনো কোনো কনভার্সন আসে নাই। তো যখন একটা রান করবে তখন আমার এখানে কনভার্সন চলে আসবে। তো আমার সেটআপটা কি প্রপারলি কাজ করতেছে, বা এটা আমার এখন রানিং বা অ্যাক্টিভ হচ্ছে বা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এইভাবে ক্লায়েন্টদের আপনি দেখাই দিবেন। তো এখানে আরো একটা প্রবলেম আপনাদের দেখাই, যেটা ক্লায়েন্ট গুলো ফেস করবে। যে ধরুন আমার এখানে সেল আছে কয়টা, 336টা, তাই না। এবং আমি যদি এটা ওভারভিউতে দেখি বা ক্যাম্পেইনে দেখি, তার সেল আছে কয়টা, 336টা। মানে 336টার এখানে কি হয়েছে, পারচেস হয়েছে। পারচেসটাই আমার ওখানে দেখাচ্ছে। তো এখানে অনেক সময় এই অ্যাডস এর মধ্যে দেখাবেন যে কি, যে 336টা সেল হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে 600 সেল হয়েছে বা 700 সেল হয়েছে বা 800 সেল হয়েছে। কিন্তু তার মেইন সেল হয়েছে কয়টা, 336টা। কিন্তু এখানে ডাবল বা এখানে ট্রিপল দেখায় কি কারণে, এখানে একটা কারণ আছে। যদি আমি আমার এখানে যাই, যেমন এখানে পারচেসে যদি যাই, পারচেসে গেলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। পারচেসে গেলাম, পারচেসে গেলে এটার ভিতরে ঢুকলাম, এডিট সেটিংসে। এডিট সেটিংসে গেলে আমাদের এই যে অ্যাকশন অপটিমাইজেশন, এটা কি আছে আমার প্রাইমারি দেওয়া আছে। প্রাইমারি মানে কি হচ্ছে, যে এটাই আমার এখানে শো করবে এই রেজাল্টের মধ্যে, যেটা প্রাইমারি থাকবে সেটা আমার এই রেজাল্টে শো করবে, ঠিক আছে। তো এটা আমাদের পারচেসটা গেল। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে কি, যে আমার মেইন গোল কি, ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য মেইন গোল হচ্ছে তার পারচেস। সে পারচেসটা দেখতে চায় যে কয়টা পারচেস হলো, তাই না। আর যদি তার সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, তাহলে তার লিডের জন্য হচ্ছে মেইন থাকবে কোনটা, লিডটাই থাকবে তার প্রাইমারি হিসেবে, মেইন হিসেবে। তো এটা মনে করেন আমার পারচেসের ক্ষেত্রে এটা প্রাইমারি দেওয়া আছে। তাহলে সেটা আমার কাউন্ট হবে কোথায়, প্রতিটা পারচেস এই জায়গায় আমার কাউন্ট হবে। এখন আমি যদি এই জায়গায় বিগিন চেক আউটে যাই, ধরে নিলাম আমি বিগিন চেক আউটে গেলাম, এই যে, বা অ্যাড টু কার্টে গেলাম, ধরে নিলাম অ্যাড টু কার্টে গেলাম। অ্যাড টু কার্টে যাওয়ার পর এটা যদি আমি এডিট সেটিংসে যাই, এখানে দেখেন লেখা আছে কি, যে অ্যাকশন অপটিমাইজেশনটা কি দেওয়া আছে, প্রাইমারি দেওয়া আছে। তার মানে এখানে কি হচ্ছে, কি বোঝাচ্ছে, আমার অ্যাড টু কার্ট যত হবে সেটাও প্রাইমারি দেখাবে। এখানে আমার পারচেস যত হচ্ছে তত এখানে প্রাইমারি দেখাবে। বিগিন চেক আউট যত হচ্ছে তত এখানে প্রাইমারি দেখাবে। তাহলে ক্লায়েন্টরা যখন অন্যজনের কাছে সেটআপটা করে নেয়, তখন এখানে বলবে যে ভাই আমি আজকে সেল পাইছি 100টা, কিন্তু আমার এখানে সেল দেখাচ্ছে 300 400। এটা কিভাবে সলভ করবো বা কিভাবে, প্রবলেমটা কি। এই প্রবলেমটা হচ্ছে যে ইভেন্ট ট্র্যাকিং যে করছে সেটা সবগুলোই প্রাইমারি দিয়ে রাখছে। তাহলে আমার যদি মেইন হচ্ছে পারচেস, আমি পারচেস দেখতে চাচ্ছি, তাহলে পারচেসটা আমরা দিব কি প্রাইমারি, বাকিগুলো আমরা কি দিব, জাস্ট সেকেন্ডারি করে সেভ দিয়ে দিব। তাহলে আমার সেকেন্ডারি হিসেবে সেটা থাকবে। অর্থাৎ আমাদের যে কনভার্সনে গিয়ে আমরা দেখতে পাবো সেটা আমার কাউন্ট হচ্ছে, কিন্তু আমার অ্যাডস এর মধ্যে দেখাবে শুধুমাত্র পারচেসটা। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে আমাদের বিগিন চেকআউটটাতে যদি যাই, বিগিন চেকআউটটাতেও আমরা এটা কি করে দিব, যে সেকেন্ডারি করে দিব, সেকেন্ডারি দিয়ে ডান দিয়ে দিলাম। তাহলে যখন আমার কোনো একটা অ্যাড রান হবে, অ্যাড রান হলে পারচেসটাই আমার শুধুমাত্র প্রাইমারি আছে, এবং সেটাই আমার এখানে কি করবে, কনভার্সন হিসেবে শো করবে। আর বাকিগুলো আমার সেকেন্ডারি হিসেবে, অর্থাৎ সেগুলো এখানে শো হবে না। সেটা আমি কোথায় দেখতে পাবো, এই গোলসে গিয়ে সামারিতে গেলে এই জায়গার মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পাবো। এই যে দেখেন আমার পারচেসটা কি, পারচেসটা আমার প্রাইমারি হিসেবে আছে, এই যে পারচেস। বিগিন চেকআউটটা ক্লায়েন্ট কি দিছে, সেকেন্ডারি দিছে। তাহলে সে যে যতগুলো চেকআউট হচ্ছে সেটা তার এই জায়গার মধ্যে অ্যাড হবে না, সেটা এখানেই সে দেখতে পাবে। ফোন কল, তার অ্যাড টু কার্ট যেগুলো আছে সেগুলো কত, সবগুলো সেকেন্ডারি দেওয়া আছে। তাহলে পারচেস যার ওয়েবসাইটের মধ্যে যার মেইন যে গোলটা থাকবে, সেই গোলটা আমরা প্রাইমারি দিব, বাকিগুলো সেকেন্ডারি দিব। ক্লায়েন্টকে এটা বুঝাবেন বা ক্লায়েন্টকে বলবেন যে তোমার মেইন কোনটা চাচ্ছ তুমি প্রাইমারি হিসেবে, সেটা আপনারা এখানে প্রাইমারি হিসেবে দিয়ে দিবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এখন কি কি কোশ্চেন আছে বলেন। ক্লাসটা আজকে একটু লং হইলো, প্রায় 1.5 ঘন্টা। তো এটা আবার 2টা ক্লাসে ভাগ করলে তেমন কিছু বুঝতেন না। তো সেক্ষেত্রে একটু লং হলেও যেহেতু ফ্রাইডে আছে, তো সবাই একটু বুঝে 2 বা 3 বার ভিডিওটা দেখে নেবেন। তাছাড়া কোনো প্রবলেম হলে আমি তো আছি। আর কোশ্চেন থাকলে বলেন, কি কি কোশ্চেন আছে।
বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের এই ক্লাসে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, বা লাইন বাই লাইন, বা যে সিস্টেম গুলো ছিল, যেমন ক্লিক থ্রো কনভার্সন রেট, তারপরে ভিউ থ্রো কনভার্সন, এরপরে আমাদের অ্যাট্রিবিউট গুলো, যে ডাটা ড্রিভেন, তারপর আরো যে বিষয়গুলো, তো সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি তেমন প্রবলেম হবে না। কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন আছে বলেন। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা দেখে প্রবলেম হলে জানাবেন। ঠিক আছে, তাহলে অফ করে দিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।